Hello everyone to the third episode of The Thought Spot. আপনাদের অসংখ্য ভালোবাসায় আমরা শিখতো আসলে, তাই তাড়াতাড়ি করে আরেকটা এপিসোডে, যদিও তাড়াতাড়ি করে বললাম, বাট অবশ্যই রিসার্চ করে আমরা আরেকটা এপিসোডে চলে আসলাম। অ্যান্ড দ্য টাইটেল মাইট বি ক্লিক বেইটি, সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন নিয়ে আমাদের অনেকজনেরই আসলে অনেক প্রবলেম আছে, বা হচ্ছে এই জিনিসটা আমাদের সবাইকে অনেক বেশি ভোগায়। তো একটা কোয়েশ্চেন ফার্স্টই মাথায় আসতে পারে যে why not discipline, why self discipline? So we will delve into it, but before that, আসসালামু আলাইকুম পার্টনার, কেমন আছেন? পার্টনার আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আজকে হোস্ট চেঞ্জ হয়েছে। আজকে আয়মান ইজ দ্য হোস্ট। আয়মানের খুব ভিজিবল ডেভেলপমেন্ট আমরা থ্রু আউট দ্য এপিসোডস দেখতে পাচ্ছি। ফার্স্ট এপিসোড থেকে থার্ড এপিসোডে আয়মানের নতুন মাইক্রোফোন যোগ হয়েছে। আয়মান নিজে একটা স্টার, ওর পিছনে প্রতিনিয়ত স্টার বাড়ছে। সো আয়মান, ওয়েলকাম টু দ্য থার্ড এপিসোড অফ দ্য থটস স্পট। অ্যান্ড সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ আছেন। এক্স্যাক্টলি, দিস ইজ আ টাফ টাইম ফর এভরি ওয়ান অফ আস। আশা করি সবাই যারা শুনছেন তারা ভালো আছেন এবং তার বাসায় সবাই ভালো আছে, এই কামনা করে আসলে আমরা আজকে এপিসোডটা শুরু করছি। তো রিমেন ভাই, উই টকড আ লট অ্যাবাউট ইট, যে ডিসিপ্লিন নিয়ে আমরা কথা বলবো, সেলফ ডিসিপ্লিন নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে আমরা টপিকটা চুজ করলাম। হুম। তো ফার্স্টেই টপিক শুরু করার আগে বা এই পডকাস্টটা স্টার্ট হওয়ার আগে যে জিনিসটা ক্ল্যারিফাই হইতে হয়, যে সেটা হচ্ছে যে হোয়াটস দ্য আইডিয়া অফ সেলফ ডিসিপ্লিন টু ইউ? আমি বলবো আগে। আচ্ছা, সেলফ ডিসিপ্লিনের আইডিয়াটা আমার কাছে এরকম যে প্রেজেন্টের যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ওইটাকে বিট করে লং টার্মের যেই কাজটা সেটা করাটা। আমি হয়তো একটু কঠিন করে ফেললাম ফার্স্টেই, একটু সহজ করি। যে আমার এখন যেই কাজটা করতে মন চায় সেইটার বদলে আমার এখন যেই কাজটা করা উচিত সেই কাজটা করাই সেলফ ডিসিপ্লিন। খুবই সহজ বাংলায় যদি বলতে চাই, প্রতিদিন সকালে আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমরা দুই ধরনের টাস্ক নিয়ে উঠি। এক ধরনের টাস্ক হচ্ছে আজকের দিনে আমার যেই কাজগুলো করা উচিত, আরেক ধরনের টাস্ক হচ্ছে আজকের দিনে আমার যেই কাজগুলো করতে মন চাচ্ছে বা মন চাবে বাই দ্য ফ্লো অফ টাইম। ওইটাই আর কি। জাস্ট এখন সমস্যাটা কি হয় যে বিভিন্ন ধরনের ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টর দ্বারা আমরা প্রভাবিত হই। যেই কাজটা করা উচিত সেটা না করে যে কাজটা করতে মন চাচ্ছে সেই কাজটা করার জন্য। ইন্টারনালগুলো কেমন হইতে পারে? যেমন ধর ইন্টারনাল ক্রেভিং, নফস যেটাকে আমরা বলি, রাইট? ক্রেভিং ওঠা, বা ধর কোনো একটা জিনিসের টেম্পটেশন, বা অনেক সময় থাকে না স্ট্রেস হচ্ছে, আমি স্ট্রেস হওয়ার জন্য আমি একটা মুভি দেখলাম, বাট ঠিক আছে যদিও আমার এখন একটা অন্য কাজ করা উচিত। সো এই যে ইন্টারনালি আমি নিজেকে যে কন্ট্রোল করতে পারছি না, মানে আমার যে ভিতরকার ইমোশন, সেই ইমোশনের একটা আউটকাম হিসেবে আই এম প্রোক্রাস্টিনেটিং অথবা আই এম ডুইং সামথিং অপোজিট অফ হোয়াট আই এম সাপোজ টু ডু। এই ব্যাপারগুলো এক্সটার্নাল ফ্যাক্টর অনেক বেশি কাজ করে। যেমন ধর বর্তমান ট্রেন্ড, ডিস্ট্রাকশনস, পিয়ার প্রেশার একটা ব্যাপার, ফ্যামিলি, মানুষজন আসে, অনেক দিকে ডিস্ট্রাকশন থাকে, ডিজিটাল ওয়ার্ল্ড অনেক বড় একটা ডিস্ট্রাকশনের মাধ্যম। সো এই সব কিছু, আমি কি ডিজিটাল ওয়ার্ল্ডকে ডিস্ট্রাকশন বলতে গিয়ে ডিস্ট্রাকশন বললাম? আপনি যদি সেলফ ডিসিপ্লিন, আপনি না না আপনারা রিওয়াইন্ড করে শুনতে পারেন। আপনি যদি সেলফ ডিসিপ্লিন না হন তাহলে ডিস্ট্রাকটিভ ওয়ার্ল্ডটা কিন্তু আপনার জন্য ডিস্ট্রাকটিভও হয়ে যেতে পারে। আমি এই জন্য রিপিট করলাম যে কথাটা আমি ভুল করে খুব বেশি খারাপ বলি নাই, বিকজ ইফ ইউ আর নট মেনটেনিং ইউর সেলফ, ইফ দ্য সোশ্যাল মিডিয়া ইজ কন্ট্রোলিং ইউ, ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ অ্যান্ড ইট অলরেডি ইজ, রাইট? সো এটাই আর কি। তোর সাইড থেকে একটু শুনবো, হাউ ডু ইউ ডিফাইন ইট? কাইন্ডা সেম, মানে প্যারালাল বলবো, বাট দেন অ্যাগেন দেয়ার ইজ আ কোট ফ্রম মার্ক টাইসন। আচ্ছা। তো হচ্ছে তার একটা কোট এমন আছে যে ডিসিপ্লিন ইজ সামথিং ইউ হেট টু ডু বাট ইউ বি গ্রেটফুল ফর। মানে ব্যাপারটা আসলে কিন্তু এমনই ডিসিপ্লিনের, যে হচ্ছে ভালো লাগবে না কারোই সকালবেলা উঠতে ভোর 5টার দিকে, তারপর হচ্ছে এক্সারসাইজ করতে, বাট ব্যাপারটা হচ্ছে যে হি উইল বি গ্রেটফুল ওয়ান্স হি গেটস দ্য সিক্স প্যাক, অর ইন দ্য লং রান ধরেন সে একটা হেলদি লাইফ লিড করতেছে। সো দ্যাটস হোয়াট ডিসিপ্লিন ইজ। মানে এইটার যে আমরা যে বলি যে হচ্ছে এটার শেকড়টা খুব তেতো, কিন্তু আসলে এটার ফলটা খুব মিষ্টি। খুবই টিপিক্যাল বাঙালি প্রভাবে বললাম, বাট দ্য থিং ইজ লাইক দ্যাট। আর আমি যেটা মনে করি যে হচ্ছে ডিসিপ্লিনটা আসলে কোনো এক্সটার্নাল সোর্স থেকে আসলে সেটা লং লাস্টিং হয় না। যদি ডিসিপ্লিনটা নিজে থেকে আসে,
দ্যাটস দ্য লং লাস্টিং ফর্ম অফ ডিসিপ্লিন অ্যান্ড দ্যাটস সেলফ ডিসিপ্লিন, আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি। অ্যান্ড দ্য রিজন উই ডিস্টিংগুইশড বিটুইন ডিসিপ্লিন অ্যান্ড সেলফ ডিসিপ্লিন ইজ দ্যাট আমরা চাই মানুষজন স্ব আলোয় আলোকিত হোক, আমরা চাই মানুষজন নিজের তাগিদে একটা ডিসিপ্লিন লাইফে মুভ করুক, মানুষজন ফিল করুক যে এই কাজটা আমার এখন করতে কষ্ট হচ্ছে, মেবি ডেইলি 7-8 ঘন্টা আমার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে কষ্ট হচ্ছে, বাট ইন দ্য লং রান when I will be admitted in my dream university, I will thank self discipline for it. আর একটা জিনিস একটু এমফ্যাসিস দিয়ে বলবো, যেটা হচ্ছে যে মানুষজন ভাবতে পারে যে এক্সটার্নাল সোর্সের ডিসিপ্লিন বলতে আমি কি বুঝাচ্ছি, সেটা হচ্ছে এক্সটার্নাল সোর্সের ডিসিপ্লিনের সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে, আপনারা অনেকেই এখন পর্যন্ত জেনে থাকবেন বা যারা জানে না তাদের জন্য বলছি, আমি আর রিমেন ভাই দুইজনই হচ্ছে ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। ইটস আ প্রি মিলিটারি বোর্ডিং স্কুল ইন বাংলাদেশ, যেখানে আমরা সামওয়াট আ ভেরি স্কেডিউলড অ্যান্ড ডিসিপ্লিন লাইফের মধ্যেই থাকি। সো ক্যাডেট কলেজ আমাদের উপর যে রুলসগুলো ইম্পোজ করছিল বা করেছে, সেগুলো আসলে হচ্ছে এক্সটার্নাল সোর্স অফ ডিসিপ্লিন। আমরা যদি সেগুলোর সাথে খাপ খাওয়িয়ে না নিয়ে, নিজে যদি ফিল না করি যে হ্যাঁ এই সিস্টেমে চলার জন্য বা ভালো থাকার জন্য আমার ডিসিপ্লিন হওয়া লাগবে, তাহলে আসলে আমরা চলতে পারতাম না। দ্যাটস সেলফ ডিসিপ্লিন। সো এতটুকুই। আর রিমেন ভাই আপনার কাছে আবার আসতে চাই যে আপনার আচ্ছা, আমি কি এখানে মনে হয় যে আমি একটা পয়েন্ট অ্যাড করবো। তুই যে sure. এখন আমাদের কাছে খুবই মনে হওয়াটাই স্বাভাবিক যে আমি যত বেশি সেলফ ডিসিপ্লিন হব তত আমি রেস্ট্রিক্টেড হয়ে যাবো, এবং এই ব্যাপারটা কারোই ভালো লাগে না, এই জন্য ডিসিপ্লিন একটু তিতা জিনিস। কিন্তু আপনি যদি লঙ্গার টার্মের দিকে চিন্তা করেন, যে আপনি যখন ডিসিপ্লিনড হইলেন আপনি সাময়িক বাধা পড়তেছেন, বাট লঙ্গার টাইমে এটা আপনার ফিউচার সেলফকে অনেক বেশি স্পেস দিবে, ইন টার্মস অফ টাইম, ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ এনার্জি, ইন টার্মস অফ এফোর্ট, মানে সব কিছু মিলে আপনাকে অনেক বড় একটা ফ্রিডমের স্পেস দিবে, সো দ্যাট আপনি ওইটা অন্য জায়গায় ইউটিলাইজ করতে পারেন। আপনার কথাগুলো ভাই খুবই রিলেটেবল ছিল, লাইফ চেঞ্জিং পাওয়ারের ব্যাপারটা। আমি এখন হচ্ছে একটা স্টোরি শেয়ার করতে চাই। ওই স্টোরিটা হচ্ছে আমি পেয়েছিলাম রিসার্চ করতে করতে বা পড়তে পড়তে। সেটা হচ্ছে যে ধরেন আজকে আপনার গ্র্যান্ডফাদার, উনি হচ্ছে মারা যাবে, আল্লাহ না করুক মারা যাবে। এখন মারা যাওয়ার সময় হচ্ছে উনি আপনাকে বলে গেল যে হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ওই তাল গাছটার নিচে যদি তুই খুঁড়ে দেখিস তাহলে তুই খাজানা পাবি। তো উনি যখন আপনাকে বলে গেল যে গ্রামের কোন তাল গাছটার নিচে খুঁড়লে আসলে আপনি ট্রেজারটা পাচ্ছেন, তখন কিন্তু আপনি জানেন যে আপনার আউটকামটা কি আসবে। আপনার গোলটা হচ্ছে ওই টাকাটা হাতে নেওয়া, আর আপনি জানেন যে এই গোলটা অ্যাচিভ হবে কোন আউটকামের মাঝে, আপনি যদি হচ্ছে খুঁড়ে বের করেন টাকাটা। তো আপনি যখন এত স্পেসিফাইড, তখন কিন্তু হচ্ছে আপনার যদি গ্রামে যাইতে, ধরেন তখন যদি লকডাউন চলে, আপনার যদি গ্রামে যেতে কয়েক ভাঙ্গা দিয়ে যেতে হয়, কয়েক ওয়েতে যেতে, আপনি তাও কিন্তু যাবেন। আপনার 4 দিন লাগলো আপনি যাবেন, খনন করতে বা খুঁড়তে আপনার যদি আরো 3-4 দিন লাগে আপনি তাও করবেন। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনি যখন জানেন আপনার আউটকামটা স্পেসিফাইড, তখন কিন্তু আপনি সেই ট্রেজারটা বের করে আনবেন। এটা একটা সিনারিও। এখন আরেকটা সিনারিও হচ্ছে যে আপনার গ্র্যান্ডফাদার আপনাকে বলে গেল, যে আমাদের গ্রামে কোনো একটা তাল গাছের নিচে ট্রেজারটা আছে, তুই খুঁজে নিবি, খুঁজে ওটা তোর কাছে রেখে দিবি, বলে সে মারা গেল। এখন আপনার কাছে গোলটা আছে যে আমার ওইটা বের করতে হবে, বাট আপনি কিন্তু আউটকাম নিয়ে সন্দিহান, কিন্তু আপনি তাও চেষ্টা করবেন। আপনি হচ্ছে যাবেন, আপনার হচ্ছে আগেরটা তো হয়তো 10 দিন লাগতো, এটা তো আপনার 1 মাস লাগতেছে, কিন্তু আপনি তাও হচ্ছে প্রত্যেকটা জায়গা হচ্ছে খনন করে করে দেখবেন। প্রত্যেকটা জায়গা যখন খনন করে করে দেখবেন, একটা না একটা জায়গা হচ্ছে আপনি ট্রেজারটা পেয়ে যাবেন। একটা থার্ড সিনারিও হচ্ছে যে আপনার গ্র্যান্ডফাদার মরে যাওয়ার পর বললো যে আমি কোনো এক জায়গায় তোর জন্য ট্রেজার রেখে গেছি, তো এটা নিজ দায়িত্বে খুঁজে নিবি, বলে উনি মারা গেলেন। তখন কিন্তু আপনি গোলটা জানেন, কিন্তু আপনার আউটকামটা অনেক ভেগ। আপনি জানেন না সে কি ঢাকায় রাখছে, নাকি সে চট্টগ্রামে রাখছে, নাকি সে আপনাদের বাড়িতে রাখছে, আপনি কিছুই জানেন না। সো এই জিনিসটাতে আপনি জানেন যে দেয়ার ইজ আ ট্রেজার, বাট হচ্ছে আপনি সেটাতে এফোর্ট দিতে চাবেন না, কারণ আপনার কাছে আউটকামটা খুবই ভেগ, আপনি ক্লিয়ার না। এখন ব্যাপারটা হচ্ছে, আমি যদি এটা আমার পার্সপেক্টিভে বলি, আমি যদি আমার অ্যাডমিশন টেস্টের সাথে রিলেট করি, যে আমি জানি যে হচ্ছে আমার একটা সিটের জন্য মেবি 3000 মানুষের সাথে কম্পিট করা লাগবে। তো হচ্ছে এই হার্ডশিপটা আমি যখন হার্ডশিপটার দিকে তাকাবো, তখন আমি ভয় পাবো। কেউ কিন্তু 3000 জনের সাথে কম্পিট করতে হবে এটা ভেবে মোটিভেটেড হয় না, যে আচ্ছা 3000 জনের সাথে হচ্ছে আমার কম্পিট করা লাগবে, তাহলে আমি পড়াশোনা করি। ইট ডোন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। যেটা হয় সেটা হচ্ছে যে মানুষজন আউটকামটা জানে, যে আচ্ছা আমি যদি ভালোভাবে পড়াশোনা করি
আমি হয়তো মেডিকেলে চান্স পাবো, আই উইল বি আ ডক্টর, অ্যান্ড ওই আউটকামটা মাথায় রেখে সে হচ্ছে পড়াশোনা করে। এখন এই যে প্রসেসটা, আপনি আউটকাম নিয়ে হচ্ছে যখন আপনি জানেন আপনি আউটকামটা কি পাচ্ছেন, এই যে প্রসেসটা, তখন কিন্তু আপনার জন্য জার্নিটা খুব সোজা হয়ে যাবে। অ্যান্ড সেলফ ডিসিপ্লিনের সবচেয়ে মানে হোলসাম আর ইনক্লুসিভ ব্যাপার হচ্ছে ইটস এভরিওয়্যার। আপনি কোন একটা স্কিল শিখতে যাবেন, আপনার সেলফ ডিসিপ্লিন প্রয়োজন, না হলে আপনি কখনো ওটাতে মাস্টার হতে পারবেন না, কারণ ওটাতে মাস্টার হতে গেলে আপনার ডেলিবারেট এফোর্ট দেওয়া লাগবে, উইচ ইজ আ পার্ট অফ সেলফ ডিসিপ্লিন। আপনি যদি হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে চান, আপনার 3-4টা কোর্স করা লাগবে, নিজের অ্যাপ্লাই করা লাগবে, ইটস আ লং প্রসেস। যদি আপনি নিজের কাছে নিজে বাউন্ড না থাকেন, ইফ ইউ ডোন্ট রিমেন সেলফ ডিসিপ্লিনড, আপনি কিন্তু হচ্ছে ওইটা গোলটা অ্যাচিভ করতে পারবেন না। সো সেলফ ডিসিপ্লিন ইজ মোর অ্যাবাউট মানে অর্গানাইজড বিহেভিয়ার, নট মানে স্কেডিউলড টাইম টেবিল। আমরা অনেকে মনে করি যে আমি যদি একটা রুটিন স্কেচ আউট করি, যে আমি দিনে 8 ঘন্টা পড়বো, 10টা থেকে 11টা কি করব, 11টা থেকে 12টা কি করব, দ্যাটস ইম্পর্টেন্ট, বাট দ্যাটস নট দ্য আলটিমেট থিং। আমরা এটাকে আলটিমেট থিং বানায় ফেলি। আমরা মনে করি যে একটা টাইম টেবিল যদি আমরা মেনটেন করি, ওই টাইম টেবিলটাই হয়তো মানে আমার সেলফ ডিসিপ্লিনের খোরাক হবে, এর কারণে আমি ভালো কিছু করবো। বাট আমার মনে হয় ব্যাপারটা উল্টা। আমার মনে হয় যে টাইম টেবিলের প্রয়োজন আছে, বাট হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট ইজ অর্গানাইজড বিহেভিয়ার। ওই টাইম টেবিলটা ছাড়াও আমি নিজেকে কতটুকু মোটিভেট করতে পারতেছি, আমি কিভাবে নিজেকে মোটিভেট করতে পারতেছি, আমি কিভাবে এই প্যান্ডামিকের মধ্যেও নিজের মেন্টাল হেলথকে ঠিক রেখে নিজেকে নিজে মোটিভেট করে পড়াশোনা করায় হচ্ছে আমি আমার ড্রিমের দিকে আগে যাচ্ছি। সো আলটিমেটলি যেটা হয়, আপনি যখন সেলফ ডিসিপ্লিনের প্রসেসটার মধ্যে ঢুকে যাবেন, ইউ স্টার্ট এনজয়িং ইট। একটা টাইমে হবে কি, কারো যদি বইয়ের টার্গেট থাকে বাট তার ম্যাথ করতে ভালো লাগে না, এখন সেই যদি চিন্তা করে যে আমি ম্যাথ করব কারণ হচ্ছে আমার বুয়েটে চান্স পাওয়া লাগবে, সেক্ষেত্রে কিন্তু সে যখন বুয়েটে চান্স পেয়ে যাবে, তখন তার আর হচ্ছে ম্যাথটা ভালো নাও লাগতে পারে, কারণ সে জোর করে করছে পুরো টাইম। বাট সে যদি চিন্তা করে যে আমার ম্যাথটা ভালো লাগতে হবে বা আমার ম্যাথটাকে এক্সপ্লোর করতে হবে, অ্যান্ড সে হচ্ছে রাউন্ড দ্য ওয়ার্ল্ড বিভিন্ন ফেমাস ম্যাথমেটিশিয়ানদের বায়োগ্রাফি পড়ে, তারা কি কি করছে সেগুলা, মানে তারা কি কি অ্যাচিভ করছে এগুলা সে পড়ে, সে একটা মেন্টাল আউটকাম মাথার মধ্যে সেট করতে পারবে যে আই উইল বি আ গ্রেট ম্যাথমেটিশিয়ান, অ্যাডমিটিং ইনটু বুয়েট উইল বি আ প্রসেস অফ ইট। তখন যেটা হয়, সে যখন বুয়েটে মানে বুয়েটের গোলটা যখন সে অ্যাচিভ করে ফেললো, তারপরেও কিন্তু সে তখন অনেক ভালো একজন ম্যাথমেটিশিয়ান। অনেক টাইমে যেটা হয়, আমরা যখন শর্ট টার্ম গোল সেট করি আর শর্ট টার্ম গোলকে আলটিমেট বানায় ফেলি, প্রবলেমটা যেটা হয়, গোলটা অ্যাচিভ করার পর আমাদের কিছু করার থাকে না, অ্যান্ড উই অলসো ডোন্ট এনজয় দ্য জার্নি। তা আপনি জার্নিটাও এনজয় করলেন না, মানে গোলটা অ্যাচিভ করার পর আপনার ভালো লাগলো না, আপনি গোলটা পেলে ওই যে দিল্লি কা লাড্ডু টাইপ অবস্থা, অনেকটা খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন, ব্যাপারটা ওইটাই। অনেকটা এমন হয়ে যায়। সো সেলফ হ্যাঁ। ডিসিপ্লিন ইজ আ প্রলং প্রসেস অ্যান্ড আ লাইফ চেঞ্জিং প্রসেস, যেটার মাধ্যমে আসলে আপনি লাইফে যা অ্যাচিভ করতে চান সেটা অ্যাচিভ করতে পারবেন। ইটস আ মেশিন। আপনি লাইফে যা অ্যাচিভ করতে চান সেগুলো হচ্ছে আপনি মোটিভেশন হিসেবে ঢালবেন, যে জুসটা বের হয়ে আসবে, দ্যাটস রিয়েলি টেস্টি। এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ টুয়ার্ডস সেলফ ডিসিপ্লিন। অ্যামেজিং, অ্যামেজিং। খুব ভালো লাগছে তোর মেশিনের উপমাটাও ভালো লাগছে, যে ইস কাইন্ড অফ এ মেশিন, একটা প্রসেস, এটা একটা টুল, যেই টুলটা বা একটা এক্সটেনশন থাকে না, ধর তুই যদি তোর ব্রাউজারে একটা এক্সটেনশন লাগাইস যেটার মাধ্যমে তোর কোনো অ্যাড চলবে না, তার মানে কি তুই এখানে যাই করিস, তুই যেইখানেই যাই, সেটা সে যেই ওয়েবসাইটেই ঘুরিস না কেন, তো তুই কোনো অ্যাড দেখবি না। সো সেলফ এক্স্যাক্টলি। ডিসিপ্লিনটা হচ্ছে এরকম একটা মেকানিজম। এটা যদি আপনি সেট করেন লাইফের সাথে, আপনি যেটাই করেন, ধরেন আপনি বলছেন আপনি ফেসবুক চালাবেন, আপনি ফেসবুক চালান, যা ইচ্ছা মতো চালান, মোবাইল গরম করে ফেলেন, বাট সেটা একটা টাইমের মধ্যে, একটা টাইম ধরে, যে আমি এতটা টাইম ধরে করব, ওর পরে আবার আপনি একটা অন্য কাজে ফোকাস দেন, বা যেটাই করেন একটা টাইম ধরে 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 সব ব্যাপারগুলো করা। শুধুমাত্র টাইম ধরাই না, একটা কন্টিনিউয়াস প্রসেসও মেনটেন করতে হবে, যে আপনি একটা কাজ আজকে করতেছেন, সব টাইম ধরে করতেছেন, আবার কালকে সেটা করতেছেন না, সেটাও হবে না। প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে। সো এই টুলটা অ্যাড হইলে না, সব বিষয়গুলো অনেক বেশি ফ্রুটফুল হয়। আই এম ভেরি সব ইজি হয়ে যায়। ওয়েল ডেসক্রাইবড। হ্যাঁ, আই এগ্রি, উই আর অন দ্য সেম পেজ। সো এটা হ্যাঁ, হচ্ছে নেক্সট আমাদের টপিকে যাই। লাইফটাকে খুব খুব ইজি করে ফেলে। আর ব্যাপারটা হচ্ছে যে আমরা তো রিলেট করতে পারতেছি, কারণ হচ্ছে উই বিলংড টু আ সিস্টেম যেখানে আসলে আমরা ডিসিপ্লিন ছিলাম। আমি হচ্ছে একবার মানে খুব মানে এই জিনিসটা আমার খুব মনে আছে, একবার হচ্ছে কলেজে বাংলাদেশ আর্মির মোটিভেশন টিম এসেছিল, তখন তারা হচ্ছে একটা কথা বলেছিল যে হচ্ছে উনি হচ্ছে একজন এক্স ক্যাডেট ছিলেন ফৌজদারহাট ক্যাডেট কলেজে, তো উনি বলেছিলেন যে আসলে ক্যাডেট কলেজগুলো হচ্ছে একটা মেশিন,
যে মেশিনটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের কাঠ নিয়ে আসে এবং সেই কাঠটাকে মেশিনের মধ্যে ঢুকায় এবং প্রত্যেকটা কাঠ 6x6 হয়ে বের হয়। সো ব্যাপারটা আমি খুব রিলেট করতে পেরেছিলাম ডিসিপ্লিনের সাথে। ব্যাপারটা এমন না যে আমাদের সবাইকে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে সেম করে ফেলছে, ব্যাপারটা কিন্তু এমন না, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের লাইফের একটা কি মেকানিজমকে সেম করে দিচ্ছে, উইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। সো অ্যাজ উই আর অন দ্য টপিক, আমি আপনার কাছ থেকে জানতে চাই ভাই, হাউ ইয়োর ক্যাডেট লাইফ হেল্প ইউ to develop the quality of self discipline? আসলে ক্যারেট লাইফ ইজ, তুই যে কথাটা বললি যে মেশিন, ক্যারেট কলেজ যদি একটা মেশিন হয়, তাহলে এই মেশিনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ড্রাইভিং ফোর্স বা ফুয়েল, ওইটা ছিল ডিসিপ্লিন। মানে ক্যারেট কলেজটা দাঁড়ায় থাকে Exactly. ডিসিপ্লিনের উপরে। তুই যদি ক্যারেট কলেজ থেকে ডিসিপ্লিন ব্যাপারটা সরায় ফেলিস, তাহলেই দেখবি যে এটা একটা নর্মাল কিছু হয়ে গেছে। তো ডিসিপ্লিন Normal ইজ দ্য কিছু হয়ে কোর গেছে। থিং। সো ক্যারেট কলেজ আমাকে কীভাবে হেল্প করছে ডিসিপ্লিনে, আমি কথাটা এইভাবে অ্যান্সার দিব না, বিকজ ক্যারেট কলেজেই একটা ব্যাপার, যেই ব্যাপারটা আমার লাইফে ঘটছে বলে আমার লাইফের ডিসিপ্লিন ব্যাপারটা অনেক বেশি প্রত্যেকটা জায়গায় খাপে খাপে ঢুকে গেছে। সো এটাই আমি জাস্ট বলতে চাই যে ক্যারেট কলেজের ডিসিপ্লিনটা পরবর্তী লাইফে বা আমার পুরা জীবনে কীভাবে একটা লং লাস্টিং এফেক্ট ফেলছে, আই গেস সেটা উড বি একটু রিলেটেবল সবার জন্য। যে আমরা যখন ক্যারেট কলেজে যাই তখন ডিসিপ্লিন এমন একটা ব্যাপার যে প্রত্যেকটা ভালো জিনিস আমাদেরকে ওভার দ্য টাইম কনসিস্টেন্টলি করার জন্য বাধ্য করে একরকম, মানে আপোষে করলে ভালো আর না হলে বাধ্য করে। যেমন হুম। যেমন হচ্ছে নিজের টার্ন আউট ঠিক রাখা, ব্যাপারটা অকেশনালি হয় না, ব্যাপারটা প্রতিদিন হয়। সো যখন আমি প্রতিদিন আমার টার্ন আউটের কেয়ার নিচ্ছি, তখন আমার মধ্যে একটা সেন্স চলে আসতেছে যে আই শুড বি ভেরি মাচ মাইন্ডফুল অ্যাবাউট হোয়াট আই এম ওয়ারিং, ইচ অ্যান্ড এভরি ডিটেলস। এবং ওইটা অনেক বেশি লাইফের একটা ইম্পর্টেন্ট পার্টি, সেটা আমার একটা ব্যাক অফ দ্য মাইন্ডে সেট হয়ে যায় যে আমি যখন রুম থেকে বেরোচ্ছি, আই শুড চেক মাই সেলফ অন দ্য মিরর যে ওয়েদার আই এম ওকে অর নট, যেটা হয়তো আমরা নর্মাল লাইফে অতটা খেয়াল করি না, অতটাও আনলেস মানে ইটস আ খেয়াল করি স্পেশাল না। ইভেন্ট। এক্স্যাক্টলি। বাট এখানে ক্যারেট কলেজে তুমি একটা যদি এখান থেকে এখানেও যেতে হও, তখন একটা প্রপার ড্রেস কোড মেনটেন করে যেতে হয়। সো ওইটাই, এই যে একটা এক্সাম্পল দিলাম, এছাড়া প্রতিদিন এই সকাল 5টায় ওঠা থেকে রাত 10:45 বেল দিয়ে ঘুমাইতে যাওয়া। সো একটা কাজ কনসিস্টেন্টলি বছরের 270 দিন ধরে হচ্ছে, 90 দিনের ছুটি যদি আমি বাদ দিই। সো এই যে একটা কাজ বারবার করার ফলে আমাদের মধ্যে যে একটা হার্ডওয়্যার্ড হয়ে গেছে, মানে উই আর লাইক ওয়ার্ড টু দ্য গুড সিস্টেমস, যে ক্যারেট কলেজ আমাদেরকে শিখাইছে যে কোনো সিনিয়রকে পাস করার সময় সালাম দিতে। এটা তো এখনও কখনো ভুলি নাই, এখন ওই ব্যাপারটা চলে আসছে, আমাদের মধ্যে অটোমেটিক চলে আসে। আমরা কখনো একজন সিনিয়র দেখলে মনের অজান্তেই দাঁড়ায় যাই। হ্যাঁ, সো আমি বলতেছি না যে ক্যারেট কলেজে না পড়লে ব্যাপারগুলো হবে না, বাট ক্যারেট কলেজে যাওয়ার পরে ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে, বিকজ এই কাজটা প্রতিনিয়ত আমাদেরকে করানো হইতো। এবং আমরা ডিসিপ্লিন বা একটা রুটিনের অংশ হিসেবে কাজটা করতে করতে আমরা যে কখন ব্যাপারটার সাথে খুব বেশি ওয়ার্ড হয়ে গেছি, এটা আমরা কখনো খেয়াল করি নাই। এবং আমার কাছে মনে হয় আমার লাইফে এখন যতগুলো ভালো ভালো ভার্চু আছে, এর মধ্যে অনেকগুলোই ক্যারেট কলেজে সে ওয়ার্ড ওয়েতে আসা আমার লাইফে। এবং আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলোর জন্য আমি ক্যারেট কলেজের কাছে কৃতজ্ঞ, কারণ আমি যে রেজাল্ট করছি, আমি যে মেডেল পাইছি, সেগুলো তো সব কিছু চলে গেছে পাস্ট, সেগুলো তো আমার এখন আর কাজে লাগতেছে না। সো দ্য অনলি থিং আই এম ব্রিঙ্গিং ইন রাইট নাও ইভেন ফ্রম ক্যারেট কলেজ লাইফ, যেটা হচ্ছে ক্যারেট কলেজ আমাকে ডিসিপ্লিনের যে ব্যাপারগুলো শিখিয়েছে, যে প্রত্যেকটা টাইম ঘড়ি ধরে করা, প্রত্যেকটা টাইম নিয়ম মাফিক করা এবং প্রত্যেকটা ভালো কাজে এফোর্ট দেওয়া, এই ব্যাপারগুলো আমার লাইফে অনেক বড় ইম্প্যাক্ট ফেলেছে। আমি আই ক্যান মেজার, বাট অনেক ভয়াবহ রকমের বড় ইম্প্যাক্ট। আই গেস আইমান, তুই আমার সাথে অ্যাগ্রি করবি এই বিষয়ে যে হাউ ক্যারেট কলেজ হেল্প ডাস। আমি একটু তোর পার্সপেক্টিভটা শুনবো। এক্স্যাক্টলি। এই জিনিসটা ভাই আসলে খুবই মিউচুয়াল, যেটা হচ্ছে যে মানে এমন ভাবে কাজটা আমাদেরকে ফার্স্টের দিকে যখন করাতো, মানে সেলফ ডিসিপ্লিনের প্রসেসটা আর হাউ ক্যারেট কলেজ ট্রিটেড আস, ব্যাপারটা না খুবই প্যারালাল। সেলফ ডিসিপ্লিনের ব্যাপারটা যেমন হচ্ছে যে এখন করতে খারাপ লাগবে, বাট পরে এটা সুফল বোঝা যাবে। ক্যাডেট কলেজেও 7-8 খুব বিরক্তিকর লাগতো যে কেন আমি করব, কেন হচ্ছে আমার সবকিছুতে এত প্রপার থাকা লাগবে, ওয়াই দেয়ার ইজ মানে পারফেকশন ইন এভরিথিং, খুব খারাপ লাগতো। কিন্তু যখন আসলে আলটিমেটলি ক্লাস 12 থেকে মানে এইচএসসি পর বের হয়ে গেলাম, তখন আসলে ফিল করতে পারলাম যে এখন কোন একটা গ্যাদারিং এ যখন সবার সাথে মিক্সড আপ হয়ে বসি, তখন যখন একটা মিল শেষ হয়, আমি যখন খাই তখন কিন্তু খাবার টাইমে কোনো সাউন্ড হয় না, কারণ আমি 7, 8, 9 এটা শিখে আসছি যে ডাইনিং হলে খাবার টাইমে কোনো সাউন্ড হলে তুমি খেতে পারবা না, এটা আমি শিখে আসছি। সো ওই যে একটা জিনিস আমাকে ফোর্স করা হয়েছিল তখন, যেটা খারাপ লাগতেছিল, বাট এখন সেটা একটা ওয়েল ম্যানার্ড বিহেভিয়ারে কনভার্টেড হয়েছে। আর ব্যাপারটা হচ্ছে যে
সেলফ ডিসিপ্লিনের সাথে ক্যারেট কলেজের জার্নিটা আরো কিভাবে অ্যালাইন্ড হয়, উই রিয়েলি এনজয়েড দ্য জার্নি। আমাদের 7-8-এ ভালো নাও লাগতে পারে, কিন্তু 9-10-এ যখন আমরা উঠে গেলাম তখন কিন্তু উই আওয়ার সেলভস বুঝতে পারলাম যে আসলে আয়নার সামনে নিজেকে প্রপার দেখানোটা কতটা ইম্পর্টেন্ট। কারণ আমি যখন বের হবো, আমার নিচে 3টা জুনিয়র ক্লাস আছে, আই শুড লুক অ্যামেজিং অ্যাজ এ সিনিয়র, কারণ ওরা আমাকে দেখে শিখবে। সো 9-10-এর দিকে কিন্তু উই সামওয়াট enjoyed the process of self discipline or the process of cadet college itself. তো যেটা বলছিলাম, একটা গ্যাদারিং এ দেখা যায় যে আমি যখন খাচ্ছি, খাবার কোনো সাউন্ড হচ্ছে না, আমার প্লেট থেকে কিছু নিচে পড়ছে না, আমি খুব স্মুথলি সবার সাথেই খাচ্ছি, কিন্তু আমার কোনো সাউন্ড হচ্ছে না। যখন খাবার শেষ, আমি যখন উঠে গেলাম, অন্য সবাই চেয়ার টেনে বিকট শব্দে হচ্ছে, মানে কোনোভাবে হচ্ছে উঠে চেয়ারটা পুশ করে রেখে দিল, আমি হচ্ছে সুন্দর করে উঠলাম যাতে চেয়ারে সাউন্ড না হয়, আবার সুন্দর করে রাখলাম যাতে সাউন্ড না হয়। এই যে প্র্যাকটিসেস গুলা, এগুলো কিন্তু ক্যারেট কলেজ থেকে আমার শেখা। কারণ আমার ব্যাক অফ দ্য মাইন্ডে, মানে আমার এইটা মনে নাই যে হচ্ছে এক্স্যাক্টলি চেয়ার জোরে রাখার জন্য আমার কি হয়েছিল, বাট আমার ওই ফিলিংটা মনে আছে যে চেয়ার একবার যখন আমি সাউন্ড করছিলাম তখন আমি এটার জন্য পানিশমেন্ট খেয়েছিলাম, ওই পানিশমেন্ট খেয়ে আমার খারাপ লেগেছিল। খারাপ লাগাটা কিন্তু আমার ব্যাক অফ দ্য মাইন্ডে আছে, যার কারণে আজকেও আমি যখন সাউন্ড হইতে নেয় তখন হচ্ছে আমার মাইন্ড আমাকে বলে যে তুমি সাউন্ড করতে পারবা না, কারণ এখানে একটা ব্যাড আউটকাম আছে তুমি যদি সাউন্ড করো। কিন্তু আসলে কিন্তু কোনো ব্যাড আউটকাম নাই, দ্যাটস দ্য মানে প্রসেস আই এম ক্লিংড টু। এইটা হচ্ছে ব্যাপার। আসলে ক্যারেট কলেজের কাছে অনেক গ্রেটফুল। আর ক্যারেট কলেজ নিয়ে আসলে আমরা তো একটা ডিফারেন্ট পডকাস্টই করলাম, আপনারা যারা শুনেন নাই, আমাদের দ্য ভেরি ফার্স্ট এপিসোড ওয়াজ হাউ ক্যারেট কলেজ শেপড আস। আপনারা সেখানে টিউন ইন করতে পারেন। উই সাইটেড সাম অ্যামেজিং ফ্যাক্টস অ্যাবাউট আওয়ার ক্যারেট লাইফ। এখানে আর ক্যারেট কলেজকে বেশি টানতে চাচ্ছি না। আপনার কাছে ভাইয়া নেক্সট যেটা জানতে চাচ্ছি, যে ডিসিপ্লিনের সাথে টাইমের তো খুব একটা মানে ক্লোজ একটা সম্পর্ক। এখন আমাদের লাইফে টাইম ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এন্ড সবাই জানতে চায় যে টাইম ম্যানেজমেন্ট আসলে কিভাবে আরো স্কিলফুল হওয়া যায়। এখন একটা কথা বলে নেওয়া ভালো যে উই আর নট এনি গুরুজ। আমরা হচ্ছে জাস্ট, মানে থাকে না, আমরা হচ্ছে বলি ক্লাসমেটদেরকে যে দোস্ত, মানে 4 জন হচ্ছে একসাথে পড়তেছি, যে এই ম্যাথটা কে সবচেয়ে ভালোভাবে করতে পারে, যে সবচেয়ে ভালোভাবে করতে পারে তার ওয়েটা আমরা হচ্ছে ইউজ করি। তো এই পডকাস্টটা উইল বি আ সেম অ্যাপ্রোচ। আমরা কোনো গুরু না, আমরা আমাদের নর্মাল লাইফে যে হ্যাকটা ইউজ করে বেনিফিটেড আমরা সেটা আপনার সাথে শেয়ার করতেছি। সো এইটা বলে আমি আপনার কাছে চলে যেতে চাই ভাইয়া, যে টাইম ম্যানেজমেন্টটা আরো ভালোভাবে কিভাবে আমরা লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা, আমি অ্যান্সারটা একটু ঘুরে দিব, বিকজ টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমরা প্যারা কেন খাই, দুইটা কারণে খাই। একটা হচ্ছে যে আমরা অনেক বেশি প্রোক্রাস্টিনেট করি, আরেকটা ব্যাপার হচ্ছে যে হয়তো কাজ নিয়ে আমরা ওভারওয়েলমড হয়ে যাই, সো কোনটা করব বুঝতেছি না, এই জন্য আরও বেশি প্রোক্রাস্টিনেট করি। বা এমনও হইতে পারে যে আমরা আসলে হিমশিম খাই, দেখা যাচ্ছে যে আমি টাইম অ্যাকচুয়ালি ম্যানেজ করতে পারতেছি না। আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রোক্রাস্টিনেট করার ফলে ওইটার ইফেক্ট হিসেবে আমার টাইম ম্যানেজ করাটা প্যারা হয়ে যাচ্ছে। সো প্রোক্রাস্টিনেশন নিয়ে যদি একটু বলতে চাই, ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে যে প্রোক্রাস্টিনেট সবাই করে, কম বেশি সবাই মোটামুটি প্রোক্রাস্টিনেট করে। সো ইফ ইউ আর এ প্রোক্রাস্টিনেটর লাইক মি, সো আপনার প্যারা খাওয়ার কিছু নাই, বিকজ প্রোক্রাস্টিনেট সবাই করে। প্রোক্রাস্টিনেট আপনি করেন, এটা আপনি বুঝতেছেন। আপনি যদি এখান থেকে বের হইতে চান, আমার কাছে মনে হয় দ্য ফার্স্ট থিং ইউ শুড ফোকাস অন টু বি মাইন্ডফুল, যে আপনি যেই মুহূর্তে প্রোক্রাস্টিনেট করতেছেন ওই মুহূর্তে আসলে আপনি কী করতেছেন। আপনি কি মোবাইলে ব্লাইন্ড স্ক্রলিং করতেছেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াগুলায়? আপনি কি ওই টাইমে বিছানায় শুয়ে আছেন? এক একজনের এক এক রকমের মুড থাকে না, মোডালিটি তো ডিফারেন্ট প্রোক্রাস্টিনেশনে। আপনাকে ফার্স্টে এইটা ট্র্যাক করতে হবে যে আপনি কি করতেছেন। আপনি সেটা ডিজিটাল হইতে পারে, সেটা আনডিজিটালও হইতে পারে। যেমন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ট্র্যাক করা যায়। আমি তো ধর ইয়োর আওয়ার অ্যাপ চালাই, ইয়োর আওয়ার নামে একটা অ্যাপ আছে। সো এই অ্যাপটা যদি আমি একটু দেখাই সবাইকে, সো এই অ্যাপে গেলে মোটামুটি বলে দেয় যে ইয়োর আওয়ার এই অ্যাপটা। সো এই অ্যাপে গেলে মোটামুটি বলে দেয় যে আমার টাইমটা কোথায় কোথায় যাচ্ছে, কোন অ্যাপে যাচ্ছে, সবচেয়ে মোস্ট ইউজড অ্যাপ কোনটা আমার। হ্যাঁ, তারপরে বলে দিচ্ছে যে আমি প্রতিদিন কীরকম থাকতেছি, প্রত্যেক সপ্তাহে কীরকম থাকতেছি, প্রত্যেক মাসে কীরকম ফেসবুকে থাকতেছি, বা মোবাইলটা কতক্ষণ ইউজ করতেছি। সো আমার ডিজিটাল যে ট্র্যাক, এটা আমি এই অ্যাপের যে ইয়া থেকে ফিডব্যাক থেকে আমি পেয়ে যাচ্ছি আমি ডিজিটালি কতটা টাইম করতেছি, এটা দেখা যায়। আমি যদি আরও ডিটেল করতে চাই সেটাও সম্ভব। লাইক আমি এই 2টা থেকে 3টা, যেমন এখানে একটা ব্যাপার আছে যে আমি যদি একটু দেখাই, আচ্ছা এইটা তো না, এই যে আমার স্ক্রিনটা কি দেখা যায়? সো একটা টাইম লাইন দেখা যাচ্ছে, তাই না?
হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, সামওয়াট দেখা যাচ্ছে একটা টাইমলাইন। আচ্ছা ধর তোর সন্ধ্যা 7টা থেকে তোর 9টা পর্যন্ত তুই ভেবে রাখছিলি তুই একটা প্রজেক্টের কাজ করবি। এখন ওই টাইমে তুই ডিজিটালি কোনো কিছুতে ইনভলভ ছিলে কিনা এটা তুই ইজিলি এখানে 7টা থেকে 9টার সময় তুই তোর মোবাইলে তুই কী কাজ করছিস, কী কী অ্যাপ চালাইছিস এটা এখান থেকে বলে দিবে। তুই যদি দেখো তুই টাইমে মেসেঞ্জারে ছিস তার মানে কি তুই মেসেঞ্জারে ওই টাইমটা দিচ্ছিস, প্রোক্রাস্টিনেট করতেছিস। তুই যদি দেখো ওই টাইমে তুই ফোন ধরিসই নাই, আবার কাজও হয় নাই, তার মানে তুই একটা ফোন বাদে অন্য Offline কিছুতে কাজে, ইনভলভ, হ্যাঁ। অফলাইন কাজে ইনভলভ ছিল। সো এখানে টাইম লাইনও দেখা যাচ্ছে। সো এখান থেকে আমি একটা ভালো ট্র্যাক পাই। সো এই ট্র্যাকিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, মাইন্ডফুলনেসটা, যে আপনি আসলে কিসে ইনভলভ, আপনি প্রোক্রাস্টিনেট করতেছেন কেন। গেল তারপরের বিষয়টা আমার কাছে মনে হয় যে আপনি যেই কাজটা করতেছেন, যেই কাজটা করতে চান সেই কাজটার জন্য রিওয়ার্ড, এবং যেই কাজটা করা উচিত না, মানে করতে চান বলতে আমি বুঝাচ্ছি যে কাজটা আপনার করা উচিত সেই কাজটার জন্য রিওয়ার্ড, এবং যে কাজটা আপনার করা উচিত না সেই কাজটার জন্য একটা ব্লকেজ তৈরি করা। আমি আবার হয়তো এই অ্যাপের এই দিব, আমি যেমন ধর কোনো একটা কাজ করতেছি, আমি ধর একটা পেপার লিখতেছি, পেপারটা 2 পেজ মতো লেখা বাকি, বাট আমার খুব প্রোক্রাস্টিনেট করতে মন চাইতেছে, আমার মন চাইতেছে একটু বারবার ফেসবুকে ঢুকতে। সো হোয়াট আই ক্যান ডু অ্যাট ইজ বেস্ট, আমার সাইড থেকে যেটা আমি করি, ধর এই 2 পৃষ্ঠার জন্য আমি একটা রিওয়ার্ড সিস্টেম সেট করব। হ্যাঁ, যে 2 পৃষ্ঠা যদি আমি লিখি তাহলে আমি এইটা পাবো। সেটা আধা ঘন্টার একটা গেম খেলাও হইতে পারে, সেটা আধা ঘন্টার কিছু একটা গান শোনাও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। দিস নট লাইক শুড বি যে আপনাকে নিজেকে একটা অনেক বড় কিছু গিফট দিতে হবে বা একটা খাবার অর্ডার করতে হবে। খাবার অর্ডার করতেই পারেন, বাট সবসময় তো সিচুয়েশন ওইরকম থাকে না, তাই না? সব কিছু মিলে আর কি, আপনি যে কোনো কিছু করতে পারেন। প্লাস আমি যেই কাজটা করি ইন জেনারেল, আমার তো একটা চেকলিস্ট আছে যে আমি আসলে ফোন গুতাই বা আমি আসলে এইটা করি বা ওইটা করি, ওই জিনিসটা থেকে ব্লকেজ। ডিজিটাল হলে খুবই সোজা, ডিজিটাল হলে ধর এখানে আবার ব্লকও করা দেয়, তুই এক্স্যাক্টলি একটা অ্যাপও ব্লক করতে পারবি, আবার তুই তোর পুরো ফোনটা ব্লক করে ফেলতে পারবি। তোর যদি মনে হয় তোর ফোনে অন্য কাজ থাকতে পারে তাহলে শুধুমাত্র তুই ওই অ্যাপটা মানে করবি, ব্লক করবি। আর তোর যদি মনে হয় যে তোর শুধুমাত্র মানে তোর যদি মনে হয় তুই আসলে ফোনটাই হাতে নিয়ে তুই যদি একটা ব্লক পাইস তুই অন্য কাজ করা শুরু করে দিবি ফোনে, এই ধরনের যদি কোনো থাকে, চান্সেস থাকে, তাহলে পুরো ফোন ব্লক করে দেওয়াটাই বেটার। যেমন দেখা যাচ্ছে স্ক্রিনে এখানে যে নিউ চ্যালেঞ্জ আছে, ঠিক আছে, নিউ চ্যালেঞ্জে এখানে লেখা আছে যে 2 আওয়ার, আই গেস আমি জানি না এখানে, ঠিক আছে, 2 আওয়ার্স নো ফোন। হ্যাঁ, তারপর লেখা আছে যে 4 আওয়ার অ্যাপ ফাস্টিং। সো এরকম বিভিন্ন মডালিটি আছে যে আমি কি করতে যাচ্ছি, আমি কি 2 ঘন্টা ফোন না চালায় থাকবো, আমি কি 4 ঘন্টার জন্য একটা অ্যাপ ব্লকিং করব। তারপর 10 মিনিট ডায়েট চ্যালেঞ্জ আছে, ইজ লাইক তুই একটা অ্যাপ আগামী 24 ঘন্টায় 10 মিনিটের বেশি চালাইতে পারবি না, যদি 10 মিনিটের পরে ওই অ্যাপটা লক হয়ে যাবে। তো যদি মনে হয় তুই ফেসবুকে সারাদিন অনেক টাইম কাটাস, মানে একটা পার্টিকুলার টাইম না কাটে একটু পরপর ঢুকিস, তাহলে তো আসলে মানে টাইম ব্লক করে যখন লাভ হয় না, তখন করছে তুই এই ধরনের যদি কোনো একটা চ্যালেঞ্জ দিয়ে রাখি যে তুই সারাদিনে 10 মিনিটের বেশি ফেসবুকে টাইম কাটাবি না, তখন এই ধরনের চ্যালেঞ্জ। সো অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। আমার মেইন পয়েন্ট ছিল এই এটা অ্যাপটা পুরা তাহলে একটা মানে মানে পার্সোনালাইজড সেলফ ডিসিপ্লিন একটা অ্যাপ বলা যায়, ডিজিটাল। এটার নামও জানতাম না আমি, এটা নামাবো একটু পরে পডকাস্ট শেষে। ইয়োর আওয়ার মানে ইয়োর মানে UOUR আর তারপর আওয়ার মানে ঘন্টা। সো ইয়োর আওয়ার অ্যাপটা আপনারা যে কোনো ইউজ করতে পারেন। এটা কোনো একটা পেইড বা স্পন্সর্ড না ভিডিওটা, জাস্ট আমি নিজে থেকে আই উইশ এটা থাকতো। ইয়োর আওয়ারের দৃষ্টি আকর্ষণ করছি। ইয়োর আওয়ার, হ্যাঁ, ইয়োর আওয়ার আই গেস ইন্ডিয়ান অ্যাপ। সো আপনারা ইয়োর আওয়ার কেউ যদি কোনোভাবে শুনে থাকেন প্লিজ। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, সো এই যে একটা ব্লকেজ তৈরি করে রেখে, এবং আমি মাঝে মাঝে না ধর যখন খুব বেশি স্ট্রেস লাগে, যখন খুব বেশি প্যারা খাই, তখন একটু রেকলেস হয়ে যাই, লাইক সেলফ ডিসিপ্লিন থাকে না। বাট ওই টাইমেও যখন আমি খুব বেশি রেকলেস, মানে আমার যখন সেলফ ডিসিপ্লিনের অবস্থা একদম তলানিতে, তখনও যদি আমি অ্যাপ ব্লক রাখি তখন আমি কাজ করি। কারণ কি, এই অ্যাপেই আবার তোর একটা আছে, লাইক তোর একটা সামারি দেখতে পাবি তুই আজ পর্যন্ত কয়টা মানে চ্যালেঞ্জ তুই আসলে ফেল করছিস বা করছিস। সো তোর একটা ক্লিন শিটের আর্টস থাকে। সো আমার একটা ক্লিন শিট, আমার মোটামুটি মনে হয় একটা বা দুইটা, যখন হয় না খুব গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গেছে, ফোনটা আনলক করতেই হচ্ছে, ওইটা ছাড়া আমার মোটামুটি ক্লিন শিট আছে। আমি কখনোই কোনো চ্যালেঞ্জ ভাঙি না। সো এই যে ক্লিন শিট রাখার যে একটা ট্র্যাডিশনটা না, এটা মেনটেন করতে গিয়ে দেখা যায় আমি আর ফোনটা ধরতেছি না। হ্যাঁ, আমি বেসিক্যালি ইউ আর লাভিং দ্য প্রসেস অফ বিং সেলফ ডিসিপ্লিনড। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এই যে 20টা চ্যালেঞ্জ করছি, একটাও ভাঙি না। এখন আমার একটু 5 মিনিটের মেসেঞ্জারে কি এমন হবে, কি এমন হয়েছে যেটার জন্য আমি এত বড় একটা স্যাক্রিফাইস করবো, আমার তো ক্লিন শিট নষ্ট হয়েছে। সো তখন আমি না কাজটা করি না। সো আমার ক্ষেত্রে দেখছি যে আমি যখনই কোনো একটা চ্যালেঞ্জ দেই, আমি আর ওই ফোনটা ধরি, আমি আর ওই ফোন ধর ফোন
যখন আমি ফাও কাজ করি তখন ফোন আসলে তো আমি ডেফিনেটলি রেসপন্ড করবো, বাট যখন চ্যালেঞ্জ চলে তখন যে আমি ফোন আসলে আমি রেসপন্ড করছি, বিকজ আই এম নট সাপোজ টু। প্লিজ আপনারা যখন কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করবেন ফোনটা এরোপ্লেন মোডে রাখেন, ফোনটা অন্য রুমে রেখে আসেন। ইউ আর নট সাপোজ টু পিক আপ এ ফোন ওয়েন ইউ আর ডুইং সামথিং ইম্পর্টেন্ট, আনলেস আদারওয়াইজ এটা কোনো এমার্জেন্সি ফোন হয়। আর এমন একটা সিস্টেম তৈরি করা ভালো যে আপনার যদি কোনো এমার্জেন্সি ফোন হয় সেটা আপনার কাছে না এসে অন্য কারো কাছে আসবে, মানে যাদের সাথে আপনার এমার্জেন্সি কন্ট্যাক্ট, যেমন ধরেন আইমানের সাথে যখন আমার পডকাস্ট হয় সেদিন সন্ধ্যার পর থেকে তোর সাথে আমার কানেক্ট করা লাগে, আমরা কখন বসবো বা কখন ইয়া করবো। সো আইমান শুড হ্যাভ মাই এমার্জেন্সি কন্ট্যাক্ট, যে আমাকে যদি ফোন দিয়েও না পাই তাহলে ও কার সাথে কন্ট্যাক্ট করবে, এই ধরনের ব্যাপার স্যাপারগুলোয় একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট করে। তো আমি যেখানে ছিলাম প্রোক্রাস্টিনেশনের ব্যাপারটা, সো এই যে একটা ব্যাপার গেল, এই যে ব্লকেজ, এই ব্লকেজ আর রিওয়ার্ড, এটা খুবই অসাধারণ কাজ করে আমার জন্য অ্যাটলিস্ট, যে প্রোক্রাস্টিনেট করি না তখনই করি। প্রোক্রাস্টিনেটের আরেকটা বড় রুল হচ্ছে একটা কাজ সাথে সাথে শুরু করে ফেলা। ধর যেই কাজটা করতেছি, মানে 5 সেকেন্ড রুল বলে আই গেস এটাকে, যে আমি যেই কাজটা করতেছি যদি বসে থাকি তাহলে দাঁড়ায় যাওয়া, যদি শুয়ে থাকি তাহলে উঠে বসা, যে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি বা বসে বসে মোবাইল টিপছি তখন দাঁড়ায় যাওয়া, ওই কাজটা রেখে কোনো একটা কাজ যেটা আমার করা উচিত ওই কাজটার সাথে সাথে হয়ে যাওয়া 5 সেকেন্ডের মধ্যে, এবং এই ধরনের একটা প্রতিজ্ঞা রাখা যে আমি কাজটা খুব বেশি করবো না, আমি 5 মিনিট করবো এই কাজটা বা 10 মিনিট করবো। তুই মনকে কখনো এইটা বলবি না যে আমি 1 ঘন্টা একটা কাজ করতে বসতেছি, তুই বলবি আমি 5 মিনিটের জন্য কাজটা শুরু করি। বাট ওয়েন ইউ স্টার্টেড দেয়ার ইজ হার্ডলি এনি গোয়িং ব্যাক, মানে তুই সহজে এটা ছেড়ে উঠতে পারবি না, বিকজ তুই একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছিস, বা তুই চেষ্টা করবি তোকেও নিজেকে ওইটার ভিতরে ওয়ার্ড করে ফেলার, হ্যাঁ ওইটা নিজেদের মধ্যে একটা ওয়ার্ড করে ফেলার, যে তুই যে ঢুকছিস তুই যে তার বেরোতে না পারিস, মানে নিজের মধ্যে এটা একটা ইনসেন্টিভ বা একটা ব্লকেজ এটা ইয়া করে। কিন্তু এই যে জাম্পটা মাঝখান থেকে একটা কাজ করতেছিলি, তুই উঠতে মনই চাচ্ছে না তোর, সেখান থেকে তুই একটা লাভ দিয়ে তুই তো একটা ইম্পর্টেন্ট কাজ করতে চলে গেলি। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি যদি কোনো কাজের সময় প্রোক্রাস্টিনেট করতে থাকেন তাহলে চেষ্টা করবেন ওইখান থেকে ডিরেক্টলি একটা কাজে ইনভলভ হয়ে যাওয়ার, সো দ্যাট আপনার প্রোক্রাস্টিনেশনটা ওই জায়গাতে শেষ হয়ে যায়। এবং বিলিভ মি, আপনি যখন একটা কাজ শুরু করবেন ওইখান থেকে বের হয়ে আসাটা একটু টাফ, তখন আপনার মন চাবে না যে আপনি একটা কাজ যেহেতু করতেছেন, বিকজ আমরা সাধারণ মানুষ, উই আর ভেরি মাচ, মানে আমরা মানুষ সাধারণ না, মানে আমরা মানুষ স্বাভাবিকভাবেই উই আর ভেরি মাচ রেজিস্ট্যান্স টু চেঞ্জ। আপনি যে কোনো একটা মানুষকে বলবেন যে আচ্ছা তুই তো এটা করতেছিস, তুই তো এই ফোন চালাচ্ছিস, আরে চলতেছে চলুক, আচ্ছা তুই তো এটা হচ্ছে চলতেছে চলুক, আমরা দেখবি যে আমরা কখনোই সহজে কোনো জিনিস চেঞ্জ করতে চাই না, আমরা যেটা চলতেছে ওইটার মধ্যে আমাদের একটা ইনার্শিয়া চলে আসে। সো আপনার মধ্যে একটা ইনার্শিয়া চলে আসবে, এবং ভালো কাজের ইনার্শিয়া আসলে কোনো ক্ষতি নেই, অনেক লাভ আছে। সো চেষ্টা করবেন খারাপ কাজের ইনার্শিয়া থেকে ভালো কাজে একটা ইনার্শিয়া তৈরি করার। সো এইটা একটা ব্যাপার প্রোক্রাস্টিনেশন নিয়ে। আমি একটু দেখি, আমি আরও একটা কি জানি পয়েন্ট বের করছিলাম। আরেকটা জিনিস যে নিজের নেচারটা বোঝা, যে আমি অ্যাকচুয়ালি প্রোক্রাস্টিনেটর কেন, আমি কীরকম প্রোক্রাস্টিনেটর, আমি কি ইমোশনাল প্রোক্রাস্টিনেটর, অনেক কাছে ভয় পায়। আচ্ছা পডকাস্টটা রেকর্ড করলে মানুষজন কী বলবে, দরকার আছে হুদায় এত হেড্রেড নেওয়ার, এর থেকে চুপচাপ ফোন টিপতে থাকি, আমি তো একটা বেটার ওয়েতে আছি, তাই না? হ্যাঁ, যে কমফোর্ট জোনটা, সো নিজের ইয়াটা বুঝা, আপনি কি কমফোর্ট জোনের ভিতরে ঢুকে থাকেন, আপনি কি একজন কমফোর্ট জোনার, আপনি কি একজন টেক অ্যাডিক্ট, আপনি কি আসলে, এই নেচারটা বোঝা। টাইম ব্লকিং সিস্টেম একটা ভালো সিস্টেম খুব প্রোক্রাস্টিনেশনের জন্য। আপনি যদি প্রোক্রাস্টিনেট করার চান্স থাকে কোনো দিনে, তাহলে আপনি পুরো দিনটাকে, এইটাও আমি করি, এখানে কি স্ক্রিন শেয়ার দিতে তো অনেক লেট হয়ে যাবে, আমি যে সহজে ব্যাপারটা বুঝাই, যে আমি যখন কোনো একটা দিন শুরু করি, লাইক আগের রাত্রে আমি গুগল ম্যাপে আমি দেখাইতে পারবো, গুগল ম্যাপ বলতেছি, গুগল ক্যালেন্ডারে। সো আমি পুরো দিনটাকে না বিভিন্ন ধরনের টাইমে ভাগ করে ফেলি, ব্লকে ভাগ করে ফেলি, সো দ্যাট আমার ওই টাইমে যদি আমি প্রোক্রাস্টিনেট করতে থাকি তখন আমাকে অ্যাটলিস্ট একটা রিমাইন্ডার আসে যে এই টাইমে আসলে আমার এই কাজটা করা উচিত। যেমন এই যে বিভিন্ন ব্লক দেখা যাচ্ছে, তাই না, ক্যালেন্ডারের মধ্যে। সো এইটা ধর আমি আগের রাতে ঠিক করে ফেলি যে এই টাইমে আমার ব্লক, বা মাঝখানে আবার গ্যাপ রাখি, সো দ্যাট ওই টাইমে আমি একটা কিছু রিক্রিয়েশনাল কিছু একটা করতে পারি। বাট এইভাবে যখন আমি ব্লকগুলো ক্রিয়েট করে রাখি তখন আমার মধ্যে একটা সেন্স অফ, মানে মাইন্ডফুলি কাজ করে যে এই টাইমে আসলে আমার অ্যাকচুয়ালি কী করা উচিত। আবার আমি যাতে বুঝতে পারি যে আমি আসলে প্রোক্রাস্টিনেট করছি, বেশিরভাগ মানুষ আসলে বুঝতেই পারে না সে আসলে প্রোক্রাস্টিনেট করছে। সো টাইম ব্লকিংটা অনেক বেশি কাজে দেয় আমার জন্য, যে এই থেকে এইটার মধ্যে আমার আসলে এই কাজটা শেষ করতে হবে। হ্যাঁ, টাইম ব্লক অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়, লাইক 7:30টার কাজ 8টায় চলে যায়, বাট অ্যাটলিস্ট উড়াধুরা টাইম নষ্ট হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে প্রোক্রাস্টিনেশনের, যে শ্রিঙ্ক ইওর সেলিব্রেশন। লাইক আপনি যদি একটা কাজ করেন, আমরা অনেক বেশি ওভারওয়েলমড হয়ে যাই, আমাদের মনে অনেক কিছু করে ফেলছি, যে একটা প্রজেক্ট শেষ করে আমরা দেখা যায় 2 দিনের রেস্ট নেই,
রেস্টটা নেওয়া উচিত 1 ঘন্টার। সো এরকম আপনি যদি কোনো একটা কাজ অ্যাকমপ্লিশ করে ফেলেন খুবই ভালো, সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্টের জন্য আপনি একটু কেটে দিয়ে আসেন টু ডু লিস্টটা, আপনি নিজেকে একটা ছোট্ট রিওয়ার্ড দেন, বাট তাই বলে ব্যাপারটা যাতে এত ওভারওয়েলমিং না হয়ে যায় যে আপনি এটার জন্য অনেকটা টাইম আবার নষ্ট করে ফেলছেন একটা কাজ সেলিব্রেট করতে গিয়ে। ক্যালেন্ডারটা মেনটেন করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এটাই, আমি প্রোক্রাস্টিনেশন নিয়ে আর বেশি কোনো কথা বলবো না। আমার কাছে মনে হয় জাস্ট একটু ব্লকেজ, রিওয়ার্ড আর টাইম ব্লকের ব্যাপারটা, ডিস্ট্রাকশন থেকে একটু নিজেকে দূরে রাখা, সেটা আপনি যদি নিজে আপোষে না করতে পারেন, আপনার নেচারটা বুঝতে হবে। আপনি যদি ফোন এখানে রাখেন, আপনি কি ধরবেন কি না? আপনার যদি মনে হয় ধরবেন তাহলে এইখানে না, তাহলে ওইখানে রাখেন। আপনি যদি মনে হয় ওইখান থেকে আপনি গড়ায় গড়ায় গিয়ে ধরবেন, আপনি পাশের রুমে রাখেন। অ্যামাজনে একটা প্রোডাক্ট আছে, বাংলাদেশে নাই, অ্যামাজনে একটা প্রোডাক্ট আছে, তুই এখানে একটা বক্সের ভিতরে ধর এরকম একটা বক্স, এই বক্সের ভিতরে ফোন ঢুকে তুই টাইমার সেট করে দিতে পারবি, টাইমারের আগে তুই বক্সটা কোনোভাবেই খুলতে পারবি না। সো লাইক 25 মিনিটের টাইমার যদি সেট করে দিস সেটা আর কখনো খুলবে না। 2 ঘন্টার টাইমার সেট করে 2 ঘন্টার আগে তুই ফোনটা করতে পারবি না। অনেক মুভি টুভিতে অনেক সময় দেখা যায়। সো আমার কাছে মনে হয় যে আপনার যেই রকমই দরকার আপনার নিজের উপর সেই রকমের ব্যাপারটা অ্যাপ্লাই করেন। বাট প্রোক্রাস্টিনেশন থেকে বের হওয়ার অনেক অনেক উপায় আছে, এবং প্রোক্রাস্টিনেশনটাই সবচেয়ে কমন একটা হ্যাবিট যেটা অনেককেই নষ্ট করে দিচ্ছে, অনেকের অনেক পোটেনশিয়ালিটি নষ্ট করে দিচ্ছে, যেটা আমি একটা অন্য কিছু করা যাই হোক। আমি অনেক কিছু বলে ফেলাম প্রোক্রাস্টিনেশন নিয়ে, এমন তোর সাইড থেকে কিছু ইনপুট। এন্ড আই গেস আপনি যা যা বলছেন ভাইয়া, মানুষজন এখান থেকে প্রচুর পরিমাণে টেক অ্যাওয়ে নিতে পারবে, যদিও আমি হালকা কিছু এখানে অ্যাডিশন দিব। আপনার একটা কথার সুতা ধরে ভাইয়া আসলে আমি এই কনভারসেশনটা আগাবো, যেটা হচ্ছে যে আপনি বলছেন যে আমরা অনেকে বুঝতেই পারি না যে আমরা প্রোক্রাস্টিনেট করতেছি, আসলে আমরা বুঝতেই পারি না যে আমরা আসলে সেলফ ডিসিপ্লিন ট্র্যাক থেকে সরে গেছি। এটার অনেক বড় একটা এক্সাম্পল হচ্ছে নিউ ইয়ার রেজুলেশন। মানে নিউ ইয়ার রেজুলেশন গুলা এত বেশি ভেগ, মানে আমার কাছে খুব ভেগ একটা আসপেক্ট লাগে, বাট সবার কাছে ভেগ লাগবে না। আমার কাছে কেন ভেগ লাগে, কারণ আমি ম্যাস পপুলেশনকে দেখছি যে নিউ ইয়ার রেজলিউশনটা তাদের নতুন কিছু শিখার ওয়েটাকে আরো বেশি প্রোক্রাস্টিনেট করতে হেল্প করে। কেমন? যেমন অনেক বড় একটা এক্সকিউজ, মানে এগুলোর সাথে অনেক এক্সকিউজ লিঙ্কড থাকে, খুব পপুলার এক্সকিউজেস। ফার্স্ট মান্থ জানুয়ারি খুব ভালোভাবে যা রেজুলেশন ঠিক করছে সে খুব ভালোবাসে, মানে ভালোভাবে সে হচ্ছে সেগুলো পালন করতেছে। ফেব্রুয়ারিতে কোন রকম টেনে টুনে 30 দিন না হইলো 20 দিন, মার্চে গেলেই সব মানে শেষ হয়ে যায় আসলে, তখন আর সব এনার্জি, সব যত রেজুলেশনে যত পজিটিভ এনার্জি সব ঠুস হয়ে যায়। আর তখন যখন সে এপ্রিলে যায় তখন সে চিন্তা করে যে আমি তো একটা মাস বাদ দিয়ে দিলাম, এই মাসটা আমার আর কন্টিনিউ করলে কি হবে, আমি তো একটা মাস বাদ দিয়ে দিছি, তার মানে আমার পুরো বছর রেজুলেশন শেষ। আচ্ছা এই বছরটা কোনোভাবে কাটাই দিই, নেক্সট বছর থেকে আবার আমি স্টার্ট করবো। যে এই যে ব্যাপারটা, মানে হচ্ছে ফেইলিয়ার গুলাকে এত বড় করে দেখা যে আমার একটা মাস গ্যাপ গেছে এই জন্য আমি পুরো বছরটা এভাবে কাটায় দিই। আর মানে সাকসেসটাকে খুব ছোট করে দেখা বা প্রসপেক্টটাকে খুব ছোট করে দেখা, যে আমার এখনো হাতে 7টা বা 8টা মাস আছে, আমি চাইলে এই মাসটার কথা ভুলে আমি 7-8টা মাস খুব ভালোভাবে কাটাইতে পারি, যাতে 7 to 8 মান্থস মানে হিউজ টাইম। এই টাইমটাতে কেউ যদি চাইলেই ওই রেজুলেশনটা কমপ্লিট করে, হি ক্যান বি আ বেটার পারসন। বাট ওই যে প্রোক্রাস্টিনেশনের খোরাক আমরা সবসময় খুঁজি। সিয়াম শহীদ নূর ভাই রিসেন্টলি হি হিট 1 লাখ সাবস্ক্রাইবার্স, কংগ্রাচুলেশনস টু হিম। ভাই একটা ভিডিওতে বলেছিল আন্ডারগ্র্যাড অ্যাপ্লিকেশনের যে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে আন্ডারগ্র্যাডের অ্যাপ্লিকেন্টসরা অনেক ডকুমেন্টস জোগাড় করা লাগে, তো ওরা হচ্ছে নিজেকে নিজে বুঝানোর জন্য যাতে রিজেকশনটা আসার পরে নিজেকে সান্ত্বনা দিতে পারে, তখন সে হচ্ছে মানে অন্য মানুষকে যাতে বলতে পারে যে উফ, এই ডকুমেন্টটা যদি আমার থাকতো তাহলে আমার হার্ভার্ডে হয়ে যেত, বা এই একটা কোয়ালিটি যদি আমার থাকতো, ওই কোয়ালিটিটা ওর আছে দেখে সে স্ট্যানফোর্ডে যেতে পারছে, এই একটা কোয়ালিটি আমার নাই দেখে আমি স্ট্যানফোর্ডে যেতে পারতেছি না। এই যে নিজেকে গ্র্যাটিফাই করার জন্য ছোট ছোট এক্সকিউজ গুলা বানানো, এগুলো কিন্তু প্রোক্রাস্টিনেশনের সবচেয়ে বড় খোরাক। আর সিয়াম শাহিদ নূর ভাই খুব ভালোভাবে বলছে যে আপনি যদি কোনো একটা কাজ করার আগেই যদি আপনার কাছে এক্সকিউজ রেডি থাকে যে কাজটা না করতে পারলে মানুষজনকে কি জবাবদিহিতা করবেন, তাহলে আসলে আপনি প্রোক্রাস্টিনেট করতেছেন। এই মোরাল আন্ডারস্ট্যান্ডিংটা সবার থাকা উচিত বলে আমি মনে করি, তাহলে আমার মনে হয় প্রোক্রাস্টিনেশনটা অ্যাভয়েড করা পসিবল। আর খুব ছোট ছোট জিনিস আমি যেগুলা ইউজ করি সেটা হচ্ছে যে আই হ্যাভ আ মোর অ্যানালগ অ্যাপ্রোচ, যেটা হচ্ছে যে আমি একটা কাজ করার সময় পাশে হচ্ছে একটা স্টিকি নোট, মানে স্টিকি নোটপ্যাড রাখি। নিউ মার্কেটে বা নীলক্ষেতে যে কোনো স্টেশনারি দোকানে পাওয়া যায় 20 টাকা করে। স্টিকি নোট প্যাডটা রাখার কারণ হচ্ছে আমার সামনে সবসময় একটা ক্যালেন্ডার থাকে, ক্যালেন্ডারে ডেট মার্ক করা থাকে ওই মাসে আমার ইম্পর্টেন্ট কি কি কাজ আছে, বা খুব স্পেসিফিকেশন মানে স্পেসিফিক্যালি লিখতে গেলে পার ডে এর কাজও লিখে রাখি ওইটাতে। তো আমি যেটা করি, একটা কর্নার আমি ফাঁকা রাখি আমার ডেস্ক ক্যালেন্ডারের। তো ওই দিন
আমার তো স্টিকি নোটটা আমার পাশে, স্টিকি নোটের পাশে একটা কলম রাখা। ওই দিন টেবিলে বসে পড়াশোনার কাজ করার সময় বা পড়াশোনা করার সময় বা বসে কোনো রিসার্চ ওয়ার্ক করার সময়, কিছু একটা করার সময় আমার যত ধরনের ডিস্ট্রাকশন আমার হয়, আমি ওই নোট মানে ওই স্টিকি নোটপ্যাডে লিখে রাখি। সো একদিনে আমার যত ডিস্ট্রাকশন 2টা বা 3টা এটা আমার লেখা হয়ে যায়। তখন আমি ওই মানে স্টিকি নোটটা খুলে ক্যালেন্ডার উপর হচ্ছে লাগিয়ে দেই, যাতে নেক্সট দিন আমি যাতে কাজ করতে বসবো, আই ক্যান সি মাই মানে অবস্ট্রাকশনস, যে কি কি কাজ আমার অবস্টেকল কি কি আসতে পারে, এগুলো আমি চোখের সামনে দেখতে পারতেছি। যে কালকে আমি কি করছি, ফোন গুতাইছি, বা কালকে আমি কি করছি, ফেসবুকে এই পেজটাতে বেশি ঘোরাঘুরি করছি পড়ার টাইমে। আমি যখন দেখতেছি আই হ্যাভ দিস মোরাল আন্ডারস্ট্যান্ডিং যে আজকে এই কাজটা করা যাবে না, আই ক্যান সি মাই অবস্টেকলস ইন ফ্রন্ট অফ মি, তখন আমি এটা অ্যাভয়েড করতে পারি। মানে একটা টাইমে হচ্ছে 7-8টা লেখা লাগতো স্টিকি নোটপ্যাডে, আলহামদুলিল্লাহ এখন 2-3টা লেখলেই হয়ে যাবে, মাঝে মাঝে 2টা বা 1টা থাকে। সো দ্যাটস আ প্রসেস অ্যান্ড দ্যাটস হোয়াট সেলফ ডিসিপ্লিন ইজ অল অ্যাবাউট। ইউ গ্রো আপ থ্রু আ প্রসেস। আপনি যদি এটাকে একটা অ্যাকমপ্লিশমেন্ট হিসেবে, মানে অ্যাকমপ্লিশমেন্ট একটা গোল হিসেবে দেখেন যে আমি সেলফ ডিসিপ্লিনড হব, বা আমি হচ্ছে 2021 সালের শেষে আই উইল বি এ সেলফ ডিসিপ্লিন পারসন, এইটা আসলে খুবই ভেক, আর এটা খুবই আনপ্রোডাক্টিভ হবে এই অর্থে, কারণ এটা কিন্তু কোনো আলটিমেট আউটকাম না একজন সেলফ ডিসিপ্লিনড হওয়া। সেলফ ডিসিপ্লিন একটা লাইফ প্রসেস, আপনি এটা হইতে পারবেন না, ইউ ক্যান বিয়ার ইট উইথ ইউ, আপনি এটার সাথে যাইতে পারবেন, বাট এইটা আপনি কখনো হইতে পারবেন না। এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সো এইটা হচ্ছে ভাই আমার আউটকামটা। আর আরেকটা ব্যাপার যেটা আমি করি সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা অ্যাপেই, যে অ্যাপগুলো বেশি টাইম খায়, ফেসবুক আর ইউটিউবে, ওইখানে হচ্ছে আমি রিমাইন্ডার দিয়ে রাখছি যে আমি দিনে 45 মিনিট ফেসবুক ইউজ করব, আর আমি দিনে 1 ঘন্টা ইউটিউব ইউজ করব। আর ওই 1 ঘন্টা আমার ইউটিউব ইউজ করার মধ্যে আমার মাথায় এটা আছে যে আমি দিনে 1 ঘন্টা ইউটিউবে সার্চ করার টাইম পাইতেছি, বা 1 ঘন্টা কিছু করার টাইম পাইতেছি, আমি ইম্পর্টেন্ট কাজগুলো করে আমার 1 ঘন্টা ইউটিলাইজ করবো। আমি ফাও কোনো কাজ করে আমি আমার 1 ঘন্টা নষ্ট করব না। এই যে নিজের সাথে নিজে কম্পেনসেট করে নেয়, ওটাও কিন্তু সেলফ ডিসিপ্লিন অনেক বড় একটা আসপেক্ট। সেই কাজটা আমি করি। আর আপনি যখন ইউটিউবে 1 ঘন্টা পার করে দেওয়ার পরে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে যে আপনি 1 ঘন্টা পার করে ফেলেছেন, একটা মাঙ্কি আসে ইউটিউবে একটা মাঙ্কি এসে বলে যে 1 ঘন্টা হয়ে গেছে, তখন যদি আপনি ডিসমিস দিয়ে যেই প্রোক্রাস্টিনেশন আপনি হচ্ছে করছেন, তখন প্রোক্রাস্টিনেট করছেন, সেটা যদি করতে থাকেন, আসলে আপনার মোরাল আন্ডারস্ট্যান্ডিং অনেক ল্যাকিং আছে বলে আমি মনে করি। অ্যান্ড আপনার সফল হওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা আপনি। It sounds harsh, but it's true. Unless you are ready to sacrifice your instant gratifications for your success, you are not prepared for the success or the process of success. এইটা হচ্ছে আমি মনে করি আর কি। সো এইটাই ছিল আর কি ভাই আমার ইনপুটটা। আর আরেকটা এখানে একটা কোড দিয়ে শেষ করব, জাস্ট একটা কোড দিয়ে শেষ করব, যে একটা জায়গায় হচ্ছে পড়েছি কোডটা, যে দ্য গ্রেটেস্ট মিস্ট্রি অফ সাকসেস ইজ দেয়ার আর নো গ্রেটেস্ট মিস্ট্রিজ। এখানে হচ্ছে সবারই আসলে মানে দেয়ার আর সাম টাইমলেস প্রিন্সিপালস যেগুলো মানুষ ফলো করে করে সবাই সাকসেসফুল হয়েছে। কারো কোনো আলাদা সিক্রেট রেসিপি নাই। ইফ ইউ কিপ ফাইন্ডিং দ্য সিক্রেট রেসিপি, ইউ উইল এন্ড আপ বিং নাথিং, ফাইন্ডিং নাথিং। সো এটাই ওইটাই আসলে কিছু প্রসেস, কিছু মেকানিজম। কারণ দেখেন যে সেলফ ডিসিপ্লিন, এই টাইম ম্যানেজমেন্ট, এই ব্যাপারগুলো আসলে কমন পাবেন, বিকজ এভরিবডি হ্যাজ দেয়ার ওন স্টোরিজ। কারো হয়তো ছোটোকালে বাবা মারা গিয়েছে, সে একভাবে ইন্সপায়ার হয়ে সাকসেসফুল হয়েছে। কারো হয়তো বাবার ইন্সপিরেশনে, মানে বাবা বেঁচে ছিল, সে ইন্সপায়ার করে বড় হয়েছে। সো এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন স্টোরি। তো আমি যাই হোক, আমি আপনারা যারা আমার আর আয়মানের টাইম ম্যানেজমেন্টের ব্যাপারগুলো শুনলেন, আপনারা হয়তো রিলেট করতে পারলেন একটা বিষয়, যে একইভাবে আমরা ট্র্যাক করছি। আমি হয়তো একটু ডিজিটাল অ্যাপ্রোচে যাচ্ছি, আয়মানের তো একটু অ্যানালগ অ্যাপ্রোচে যাচ্ছে। ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে এই কারণে যে আপনারা আপনাদের নিজস্ব মডালিটি চুজ করে নিতে পারবেন এখান থেকে। আপনারা যদি অ্যানালগ চান, আয়মানের মতো অ্যানালগ করতে পারেন। আপনারা যদি ডিজিটাল চান, আমি অ্যাপের ব্যাপারটা দেখতে পারেন। আপনারা যদি হাতে কলমে করতে চান, ওইটাও করতে পারেন, আপনাদের যেটা মনে হয়। আরেকটা ব্যাপার আমি একটু অ্যাড করবো। আচ্ছা, ইসের ব্যাপারটা যেটা বললাম, রিওয়ার্ডের ব্যাপারটা, এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করবো, যে দেখেন দিনে আমি যখন একদম শুরুতে যে কথাটা বললাম, যে আপনার একটা দিনে একটা সেট অফ কাজ করতে ইচ্ছা হয়, আর একটা সেট অফ কাজ আপনার করা উচিত। এই যে রিওয়ার্ডের বিষয়টা, এই রিওয়ার্ড নিয়ে আবার অনেকে প্যারা খায়, নিজেকে কি রিওয়ার্ড দেওয়া যায়। আপনার একটা কাজ করা যেতে পারে, যে কাজটা আমি অ্যাটলিস্ট করি, আপনারা, আমি জানি না আপনারা যারা যারা করেন কমেন্ট সেকশনে জানান, বা এটা আপনারা নিজেরা করতে পারেন, যে আপনারা যে কাজগুলো করতে মনে চায়, মানে যে কাজগুলো স্যাটিসফাইং বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফাইং, সেই ব্যাপারগুলোকে রিওয়ার্ড সিস্টেমে নিয়ে যান। আর যে কাজগুলো করা উচিত সেগুলোকে আপনারা টাস্কে নিয়ে যান।
সো ধরেন আপনার ফেসবুক চালাইতে মন চায়, ইউটিউবে ভিডিও দেখতে মন চায়, আপনার ক্যাট ভিডিওস দেখতে মন চায়, আপনার একটু বাইরে হেঁটে আসতে মন চায়। সো এই যে হেঁটে আসতে সে মন চায়, এই কাজগুলো আর করার ফাঁকে ফাঁকে করবেন, কোনোটাই বেশি করবেন না যে হাঁটতে গেলেন আপনি 3 ঘন্টা বাইরে উধাও হয়ে আছেন, এরকম না। আপনি একটা পড়া শেষ করতে পারলে, আপনি যদি রাত 10টা পর্যন্ত খুব ভালো মতোভাবে একটা কাজ শেষ করেন, আপনি রাত 10টা পরে ইউ ক্যান হ্যাভ এ ওয়াক ফর হাফ অ্যান আওয়ার। এটা হইতে পারে আপনার একটা রিওয়ার্ড, আপনার যেটা করতে মন চায় সেটাও হইলো, রিওয়ার্ডটাও হইলো, একদম বোথ ওয়েতে কাজ করতেছে, কিন্তু খুব ইন্টার কানেক্টেড একটা সিস্টেম। আপনি এই সিস্টেমটা ক্রিয়েট করে নিতে পারেন নিজের রুটিনের মাধ্যমে, তাহলে আমার কাছে মনে অনেক ভালো। আমি একটু নিউ ইয়ার রেজলিউশন নিয়ে কথা বলবো। আমার নিউ ইয়ার রেজলিউশন ফেল করে, আমরা অনেকেই দেখি ডিসেম্বর 31 তারিখ আসলে মোটামুটি এই বছরে এই করবো সেই করবো। নিউ ইয়ার রেজলিউশন কেন ফেল করে, আমার কিছু কিছু পার্সপেক্টিভ আমি জাস্ট একটু সবার সাথে শেয়ার করতে চাই। একটা ব্যাপার হচ্ছে, নিউ ইয়র্ক রেজলিউশনের যে ফার্স্ট ভুলটা মানুষ করে সেটা হচ্ছে কেউ লিখে রাখে না, অনেক ভেগ থাকে যে আমি এটা করব, এটা জাস্ট মুখে বলে, কোথাও লেখে না। সো আপনি যদি কোনো কিছু একটা এইম করেন, আপনি প্লিজ লিখে রাখার ট্রাই করেন, বিকজ একটা এরকম অনেক বিখ্যাত একটা গবেষণা আছে যেখানে দেখা গেছে যেসব ছেলে পেলে ছোটো ছোটো স্কুলের বাচ্চাদেরকে নিয়ে করা হয়েছিল সে গবেষণাটা, যেখানে যারা লিখে রাখছিল তাদের এইম ইন লাইফ তারা মোটামুটি ভালো করছিল। যে কোনো কিছু আপনি যদি লিখে রাখেন তাহলে ব্যাপারটা আপনার পাওয়ার চান্স অনেক বেড়ে যায়, বিকজ মানুষের ব্রেন প্রতিনিয়ত আপডেট হয়, মানুষ ভুলে যায়, ওই ব্যাপারটার প্রতি কোনো কমিটমেন্ট থাকে না। এইটার অনেক এক্সট্রিম কেসও আছে। রাফসান ভাইয়ের বায়োতে গেলে রাফসান ভাই লিখে রাখছে যে আই উইল হোস্ট দ্য অস্কার ওয়ান ডে। সো এটা হচ্ছে ধরেন একদম এক্সট্রিম কেস, যে পাবলিক অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করা। লিখে রাখা শুধু নিজের ডায়েরিতে লিখে রাখা না, আপনি পাবলিকলি লিখে রাখতে পারেন। যেমন এই বছরের শুরুতে আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি একটা নতুন কিছু শুরু করব। আমি জাস্ট মানুষের কাছ থেকে জানতে চাইছিলাম আমি কী করা শুরু করবো, আমি কি ভিডিও বানানো শুরু করব নাকি আমি লেখালেখি শুরু করব। লেখালেখি টুকটাক আগেই করতাম, যদিও ভিডিও কখনো বানাই নেই। হ্যাঁ, আর নাকি পডকাস্ট করবো। সো বেশিরভাগ মানুষ আমাকে পডকাস্ট করার জন্য অনুপ্রেরণা দেয়, আজকে হয়তো ওইটারই একটা কর্মফল। সো আমার যদিও পডকাস্ট শুরু করার কথা ছিল জানুয়ারি ফেব্রুয়ারিতে, আমি আসলে কিসের পডকাস্ট করতেছি, আমিও তো সেলফ ডিসিপ্লিন না। আমি জানুয়ারি পডকাস্ট এপ্রিলে করছি, বা সরি জুন মাসে করছি। at least you did and also মানে আমার মনে হয় যে আপনি এই জায়গা হচ্ছে রিমেন ভাইকে একটা শাউট আউট দিব। কেন শাউট আউট দিব, এই মানুষটা আমার লাইফের খুব ক্লোজ, আর লাইফের একটা এত ক্লোজ মানুষ লাইফ নিয়ে এত ফোকাসড, এর আসলে দেখতে নিজের কাছে খুব ভালো লাগে। রিমেন ভাইয়ের একটা পেজ আছে নোটস অফ শারিয়ার, দেয়ার হি রাইটস অ্যামেজিং থিংস। এখন সেমিস্টারের প্যারার জন্য লিখতে পারতেছে না, সে একটা পডকাস্ট করতেছে এখন। হি ম্যানেজেস আ হিউজ গ্রুপ নেমড ক্যারেট একাডেমিক ফোরাম, সেখানে সে গেস্টদেরকে আনে। সো হি ইজ আ ভেরি মোটিভেটিং পারসন ফর মি অ্যান্ড ভাই আ হিউজ শাউট আউট টু ইউ। ব্যাপারটা খুব প্যারা হয়ে গেল, আমাকে তো টাইম স্ট্যাম্প লিখতে হয় ভিডিওর। আমি এই টাইম স্ট্যাম্পের এই অংশটাই কি লিখবো, দ্য ব্র্যান্ডিং অফ রিমেন। ও ও ও ও যাই হোক, আমি নোটস অফ শারিয়ারে আইমান বুঝছিস লেখালেখি ইদানিং করতেছি না, লেখালেখি করতে খুব প্যারা লাগে। এই যে আপনাকে হচ্ছে একটা পাবলিক অ্যাকাউন্টেবিলিটি দিয়ে দিলাম, নাও পিপল উইল লুক আপ টু ইউ। দ্যাটস মাই অনার, আই এম হাম্বলড। বাট আমার কাছে মনে হয় আমি এখানে ভিডিও বানানো শুরু করবো খুব শীঘ্রই। মানে খুব শীঘ্রই বলতে আমি পরীক্ষার জন্য ওয়েট করছিলাম, পরীক্ষা যেহেতু শেষ, সো হয়তো ভিডিও বানানো শুরু করবো কালকে পরশু, হয়তো এখনই হয়তো একটা ভিডিও শ্যুট করে দিতে পারে, কারণ আমার কাছে মনে হয় ভিডিওর মাধ্যমে কথাগুলো একটু ভালো ওয়েতে বলা হয়। এনিওয়ে, দ্যাট ইজ নট নান অফ আর কনসার্ন। আমি জাস্ট যেখানে বলছিলাম নিউ ইয়ার রেজলিউশনে। সো আইমান, বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর এত বড় বড় কথা। আজকে রাত্রে ঘুমটা অনেক ভালো হবে তোর কথাগুলো শোনার পর, বাট খুব বেশি স্যাটিসফাইং লাগলো। আমি যদি এত কিছু তেমন করি টরি না, মানে একটু বাড়ায় বলছে জাস্ট ওকে যাতে আমি পডকাস্টে বেশি কথা বলতে দিই, বাট অ্যাকচুয়ালি আমি ওকে বলতে দিব না, আমি নিজে বেশি কথা বলবো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে লিখে রাখে না, সেটা একটা বড় ফ্যাক্টর। আপনি হয়তো এখানে লিখে রাখেন, আপনি পাবলিক অ্যাকাউন্টেবিলিটি করেন, বা এই দুইটার মাঝখানে কিছু একটা করেন, বাট লিখে রাখাটা অনেক ইম্পর্টেন্ট, এটা অ্যাটলিস্ট বোঝার ট্রাই করেন আর কি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা একটু প্ল্যানিং ফ্যালাসিতে পড়ে যাই এটা নিয়ে, বিকজ আমরা অনেক টু অ্যাম্বিশিয়াস রুলস সেট করি। আমার একটা খুব ফেভারিট একটা কোট আছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে, যে উই আন্ডারস্টিমেট হোয়াট উই ক্যান ডু ইন এ ডে অ্যান্ড উই ওভার এস্টিমেট হোয়াট উই সরি আমি উল্টা বললাম, উই ওভার এস্টিমেট হোয়াট উই ক্যান ডু ইন এ ডে অ্যান্ড উই আন্ডারস্টিমেট হোয়াট উই ক্যান ডু ইন 10 years। সো আপনি যদি চিন্তা করেন 10 বছরে 3650 দিন, আপনি কখনো এইভাবে চিন্তা করেন না যে 10 বছর পরে আপনি আসলে কত কিছু করে ফেলতে পারেন, বাট আপনি একদিনে অনেক বড় বড় নিজেকে টাস্ক দিয়ে রাখেন যে আমি আজকে এটা করবো। আমি নিজেও করি, আমার এক গাদা টু ডু লিস্ট থাকে, আমি কেন জানি টু ডু লিস্ট কমাইতেই পারি না। আমি এটা ভাবছিলাম একটু পরে দেখাবো, আমি এখনই দেখাই যেহেতু টপিকটা এখানে চলে আসছে।
আমার সামনে একটা অ্যানালগিয়া থাকে, এখানে এখানে সামনে আমার একটা অ্যানালগে আমার কাছে একটা কাইন্ড অফ একটা টু ডু লিস্ট থাকে। সেই টু ডু লিস্টে আমার প্রত্যেক জিনিস লেখা থাকে এবং লেখার পর আমি কাটি, আজকে কাটতে ভুলে গেছি। সো এই টু ডু লিস্টটা হচ্ছে আমাকে সবসময় রিমাইন্ড করায় দেয়। সো হোয়াট আই ওয়াজ টেলিং, যে এই টু ডু লিস্টটা আমি কোনো শর্ট করতে পারি না, আমার অনেক কিছু চলে আসে। আমি জাস্ট চিন্তা করি এইটাকে যদি আমি 3650 দিয়ে গুণ দিই তাহলে আমার লাইফে একটা বিশাল ব্যাপার হওয়ার কথা না, বাট এটা না আসলে কখনো হয় না। আমরা কেন জানি হিউম্যান বিং ওভাবেই আমাদের ওয়ার্ড, যে আমরা আসলে 10 বছরে আমাদের যে সম্ভাবনাটা ওইটা আসলে আমরা একটু ছোটো করে দেখে একদিনে অনেক বেশি কাজ দিয়ে ফেলে নিজেকে। আমি এটা নিজেও করি, এই জন্য আমি আগে থেকেই বলে নিলাম যে একদিনে আমরা আসলে একটা লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড এনার্জি নিয়ে লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম করতে পারি, এইটা আপনাকে মাথায় রাখতে হবে, নাম্বার 1। আবার 1 বছরেও আপনি কিন্তু খুব বেশি হামারি করতে পারবেন না। আমরা নিউ ইয়ার রেজলিউশনে 1 বছর আমাদের উপর একটু বার্ডেন কাজ কাম দিয়ে ফেলি, 6 মাস পর দেখি যে যেই কাজটা দিছি তার 10 ভাগের 1 ভাগও হয় নাই। আমি দেখতেছি 6 মাস হয়ে গেছে, 10 ভাগের 1 ভাগ হয় না, এসব বাদ দেই ভাই, এটা আসলে আমার দ্বারা হবে না। হ্যাঁ, সো তুই দেখবি যে বছরের মাঝামাঝিতে এসে তুই যখন কোনো একটা উদ্যোগ নিছিল কেউ, এমন কাউকে যারা ফেল করছে তাদের কাউকে জিজ্ঞেস করস, তখন সে বলবে যে শুরু করছিলাম ভাই হয় নাই আসলে, তখন একটা এক্সকিউজ হয়তো চলে আসবে বা বলবে যে আসলে আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব না? বিকজ আমার কাছে মনে হয় মোস্ট অফ দ্য কেসে সে আসলে পিন পয়েন্ট করতে পারে না যে এই ব্যাপারটা কি তার 1 বছরের সম্ভব কিনা, বা তার গোলটা সে ভালোভাবে সেট করতে পারে না, এইটা একটা বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা আসলে নেগেটিভ বিষয়গুলো অনেক বেশি ফোকাস করি লং টার্ম এই নিউ ইয়ার রেজলিউশনে, যে আমি এই বছর এইটা করব না, ওইটা করব না, বা ওয়েট আমি এই বছর কিছু হাবিজাবি খাবো না বা কোক খাবো না, বা এই বছর থেকে আমি এই ফেসবুক কমায় দিব, বা এইটা কমায় দেবো, বা এইটা কমায় দেবো। এর থেকে আমাদের একটু পজিটিভলি ড্রিভেন গোল হওয়াটা দরকার বলে আমার কাছে মনে হয়, যে এই বছরে আমি নিজে প্রতিদিন 10 মিনিট বই পড়বো বা 2 পৃষ্ঠা বই পড়বো। এই ব্যাপারগুলো যদি একটু পজিটিভলি নেওয়া যায় তাহলে আমাদের ব্রেনটা একটু বেশি পজিটিভলি ফোকাসড হয় বলে আমার কাছে মনে হয়। নেগেটিভ ব্যাপারে একটা টাইমে হেকটিক হয়ে যায় নেগেটিভ ব্যাপারগুলো। আচ্ছা, সো আমার কাছে মনে হয় যে একটা নিউ ইয়ার রেজলিউশন যদি আপনি কাজ করাইতে চান, আপনার ফার্স্টে এটা লিখে ফেলা উচিত। ফার্স্টে এই ব্যাপারটার আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলতে ভুলে গেছি, যে আপনার যেটা মেনলি করা উচিত, যে আজকে আমি যেটা হইতে চাই সেটা হচ্ছে আমার এই কলমে যদি এই মাথা ধরি, আর আমি যেখানে যেতে চাই বছর শেষে যদি আমি এই মাথা ধরি, আপনার ফার্স্ট কাজে হওয়া উচিত এই ব্যাপারটাকে 365টা ভাগ করে ফেলা। 365টা ভাগ করার পরে আপনার প্রতিদিন আপনার কী কাজ সেটা মেনটেন করা, বা আপনি আরেকটু যদি বড় করতে চান প্রত্যেক সপ্তাহে আপনার কী কাজ, সো 52টা পিস হবে, রাইট? আপনি যদি চান আজকে একটা বই লিখবেন, আপনি যদি স্রোতে গা ভাসায় দেন তাহলে হয়তো আপনি এভাবে চিন্তা করবেন, আচ্ছা বই তো লিখতেই আসি, প্রথম মাসে একটু গবেষণা করি, মার্চে শুরু করবো না, 9 মাসে হয়ে যাবে। 9 মাস পরে আপনি 6 মাস চলে যাবে, তখন দেখবেন আপনি বইয়ের আসলে হাফও শেষ, মানে যে পরিমাণ শেষ করার কথা আপনি করেন নাই। এর থেকে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমি বইটা লিখবো, বইয়ের স্ট্যান্ডার্ড পেজ হচ্ছে আমার ধরলাম 200 পেজ, আমার হাতে আছে 365 দিন বা 12 মাস, আমি ধরলাম আমি 2 মাস একটু রিসার্চ করবো, আমার কাছে থাকে 10 মাস। সো প্রত্যেক মাসে আমার কতখানি লেখার কথা? 20 পৃষ্ঠা লেখার কথা, প্রত্যেক মাসে কিন্তু 30 দিন। আচ্ছা, আমি 10 দিন তাহলে গ্যাপ ধরতেছি ইসের, কি বলে এটা, বিভিন্ন সোশ্যাল ইভেন্ট থাকতে পারে, ছুটি, হ্যাঁ। আর বইয়ের আবার এডিটিং পার্ট আছে, তো সো আমি প্রত্যেকটা পৃষ্ঠা মানে বুঝাচ্ছি ওই পৃষ্ঠার এডিটিং সহ একটা পৃষ্ঠার পিছনে কী পরিমাণ শ্রম দিতে হবে বা সেটা অনুযায়ী বুঝাচ্ছি। সো তাহলে আমার প্রত্যেক মাসে যদি আমি 20 দিন ধরি ওইটা বাদে, তাহলে প্রত্যেক দিন আমার 1 পৃষ্ঠা লেখার কথা। সো আমার টাইম টেবিলগুলো এইভাবে সেট করতে হবে যে প্রতিদিন আমাকে 1 পৃষ্ঠা লিখতেই হবে, নো ম্যাটার হোয়াট। ইন কেস এমার্জেন্সিতে যদি বাদ পড়ে যায় কোনোদিন আমাকে 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা লেখা লাগতে পারে। এইটা হচ্ছে শুড বি আওয়ার গোল, নট দ্যাট আমি এই বছর একটা বই লিখবো। সো আপনি কাজগুলোকে যত বেশি স্পেসিফিক, আমাদের বিবিএতে একটা জিনিস খুব পড়ায় সেটা হচ্ছে স্মার্ট গোল। অনেকগুলো কোর্সে আমরা স্মার্ট গোল সম্পর্কে পড়ি। স্মার্ট গোলের ফুল মিনিং হচ্ছে, এস হচ্ছে স্পেসিফিক। আমি স্মার্ট গোলটা বললে অনেকে খুব সুন্দর নিউ ইয়ার রেজলিউশনের সাথে এটা কানেক্ট করতে পারবেন। এস হচ্ছে স্পেসিফিক, আপনার গোলটা স্পেসিফিক হইতে হবে, আপনি কী চান। আপনার গোলটা হবে এম, মানে মেজারেবল, আপনাকে কোয়ান্টিফাই করতে হবে যে আপনি আসলে কী করতে চাচ্ছেন, সেটার কোয়ান্টিফাইয়েবল একটা ফিগার থাকতে হবে। আপনার গোলটা হইতে হবে অ্যাটেইনেবল, যাতে আপনি এমন না হয় যে আপনি আসলে এটা করতে পারবেন না, টু অ্যাম্বিশাস হওয়া যাবে না। আপনার গোলটা হইতে হবে, আর দিয়ে কী ছিল আমি তো ভুলে গেছি। আর দিয়ে খুব সম্ভবত ছিল যে স্মার্টের আর দিয়ে কি আমি একটু গুগল করে আসবো, আমি একটু গুগল করে শিওর ভাই।
আপনি যতক্ষণে গুগল করতেছেন ততক্ষণ আমি পাবলিক অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম, সেটা শেয়ার করি। হ্যাঁ যেটা হ্যাঁ হচ্ছে যে যেমন বছরের প্রথম দিন জানুয়ারির 1 তারিখে আমরা যদি হচ্ছে ফেসবুকে একটা পোস্ট লিখি টু মাই সেলফ যে এই বছর আমি এটা অ্যাকমপ্লিশ করতে চাই, ওই পোস্টে যতজন মানুষ রিয়্যাক্ট করবে, ওই পোস্টে যতজন মানুষ কমেন্ট করবে, তাদের প্রত্যেকের কাছে আমি বাউন্ড, কারণ তারা প্রত্যেকে আমার সাকসেসটা বছর শেষে দেখার জন্য অপেক্ষা করতেছে। এটা হচ্ছে এটার নাম্বার 1 ফ্যাসিলিটি। নাম্বার 2 ফ্যাসিলিটি হচ্ছে নেক্সট বছর জানুয়ারির 1 তারিখে ফেসবুক আপনাকে এইটা মেমোরি হিসাবে দেখাবে যে এই দিন আপনি এটা পোস্ট করেছিলেন। তখন আসলে যদি ইফ ইউ আর নট স্টিল আ বেটার পারসন, তখন হচ্ছে সেটা দেখে আপনার একটা খারাপ লাগা কাজ করতে পারে যে লাস্ট ইয়ার তো ঠিক করেছিলাম, হয় নাই, এইবার কি হচ্ছে আমি এটা করতে পারি নাকি, কারণ আমার মেমোরিতে দেখাচ্ছে। এইটা একটা প্রেস্টিজের ব্যাপার, নিজের কাছে নিজের খারাপ লাগাটা, ব্যাপারটা হচ্ছে নিজের কাছে নিজের খারাপ লাগাটাকে একটু বড় করে দেখা উচিত বলে আমি মনে করি। না হলে আসলে ওই পুশটা আসে না, বা ওই থ্রাইভটা, মানে আমরা ওই ড্রাইভটা, সরি, ওই ড্রাইভটা হচ্ছে আমরা ফিল করি না। নিজের কাছে যদি একটু খারাপ না লাগে যে আচ্ছা আমি এটা পারলাম না, কেন পারলাম না, আমি দেখি এবার পারি কিনা। তো দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা আপনি করতে পারেন। এটা আমি নিজেই করতাম এই জানুয়ারির 1 তারিখে, এটা আমি করব বলে ঠিক করে রেখেছি। সো আপনাদের সাথে ওই যে ব্যাপারটা শেয়ার করলাম যে ওভার দ্য ইয়ার আপনার প্রগ্রেস আসলে কতটুকু, আপনি এক বছরে 365টা দিনে নিজেকে কতটুকু বেটার করতে পেরেছেন। আপনি যদি প্রত্যেক দিন নিজেকে 1% বেটার করার রেজুলেশনটা নেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর 365% বেটার দেন ইয়োর প্রিভিয়াস সেলফ। সো দ্যাটস এ হিউজ চেঞ্জ। আপনি নিজের প্রিভিয়াস সেলফ থেকে 3.5 গুণ বেশি ডেভেলপড একজন মানুষ। তাই আমাদের আসলে স্পেসিফিক থাকা উচিত, আমরা শর্ট টার্মে কি অ্যাচিভ করতে পারি এটাকে আমাদের আন্ডার এস্টিমেট করা উচিত না। আর আমরা এক বছর পরে কি অ্যাচিভ করে ফেলবো সেটাকে আমাদের ওভার এস্টিমেট করা উচিত না। আমাদের মেজারেবল থাকা উচিত, আমাদের মানে গোলগুলো স্পেসিফিক থাকা উচিত। তাহলে আমরা ডেইলি 1% করে, এটা হতে পারে আপনি পডকাস্ট, যে কোনো একটা ভালো পডকাস্টে টিউন ইন করে, থটস্পট ক্যান বি অ্যান অপশন, যাই হোক, যে কোনো একটা ভালো পডকাস্টে টিউন ইন করে আপনি হচ্ছে নিজে 1% বেটার হতে পারেন। আপনি হচ্ছে কোনো একটা ডকুমেন্টারি দেখে ভালো পার্সন হতে পারেন, আপনি কোনো একটা বইয়ের পার্ট পড়ে 1% বেটার হতে পারেন। বিং 1% বেটার ইচ ডে ইজ নট আ বিগ টাস্ক। ডোন্ট গিভ ইউর সেলফ এক্সকিউজেস, তাহলে আর কখনোই আসলে হওয়া হবে না। আর এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল এন্ড আপ সেইং যে এত প্রোডাক্টিভ থেকে কি হবে লাইফে, জীবন তো একটা, একটু চিল করি। দ্যাটস নট দ্য প্রসেস, দ্যাটস নট হাউ লাইফ গোজ অন। ওইটাই আইমান, তোকে আমি একটু কারেক্ট করাবো। সেটা হচ্ছে 1% বেটারের ব্যাপারটা আমি বলতাম। 1% ব্যাপার নিয়ে কম্পাউন্ড ইফেক্টের একটা বড় একটা থিওরি আছে। 1%-এর ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি 1% ইমপ্রুভ হন, তাহলে আপনি বছর শেষে আপনার বর্তমান অবস্থা থেকে 37 গুণ বেটার একটা হিউম্যান হয়ে দাঁড়াবেন। 37, আচ্ছা 37 গুণ, পার্সেন্ট না কিন্তু 37 গুণ। মানে আচ্ছা আজকে আচ্ছা, আপনি হ্যাঁ হ্যাঁ, আজকে আচ্ছা। যে আপনার যে পটেনশিয়াল বা ক্যাপাবিলিটি সেটা হবে। এটা খুব হয়তো টাফ অনেকের জন্য হইতে পারে। আপনার 37 গুণ লাগবে না, আপনি যদি এর অনেক হাফও করে ফেলেন, এটা কিন্তু অ্যামেজিং একটা বিষয়, বিকজ এটা ফোল্ড, নট লাইক পার্সেন্ট। আমি আবারও রিপিট করতেছি, তো দ্যাট ইজ অ্যামেজিং। আচ্ছা, যেটা বলতেছিলাম আইমান, যে নিউ ইয়ার রেজলিউশনের ব্যাপারটা, সো আমার কাছে মনে হয় যে পাবলিক অ্যাকাউন্টেবিলিটি যে কথাটা বললি, হ্যাঁ ডেফিনেটলি এই ব্যাপারটা খুবই 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 কাজে দেয়। বিকজ কেউ নিজের কাছে কখনো ছোট হইতে মানে সবাই কেউ তো ছোটো হতে চায় না, তাই না? যে মানুষ একটা মানে ব্যাপারটা এরকম যে আমি নিজে না করলেও মানুষের জন্য হইলেও করা, এটা একটা ব্যাপার। সাব্বির হাসান ভাইয়ের, আমি যখন একটা সাব্বির হাসান ভাইয়ের বই পড়তেছিলাম, এখানে একটা পেজে খুব একটা সুন্দর কথা লিখছিলেন। ব্যাপারটা ছিল এরকম যে আপনি যখন একটা টেইলরের কাছে যান, সেই টেইলর যদি আপনাকে একটা ভুল সেলাই করা জামা দেয়, আপনি কি জীবনে এটা নিয়ে আসেন? ঈদের জামা আপনি নিয়ে আসেন না। আরও ছোট জায়গায় যান, আপনাকে যদি একটা টমেটো কিনতে গিয়ে আপনাকে যদি একটা পচা টমেটো ধরা দেয়, আপনি কি নেন? আপনি নেন না। আপনি হয়তো টমেটোটা একটা কম নেন, বাট আপনি একটা পচা টমেটো কখনোই গ্রহণ করেন না। আপনি একটা টমেটো কেনার সময়, আপনি একটা জামা বানানোর সময়, এর থেকে বড় প্রোডাক্টের কথা তো নাই বললাম। একটা গাড়ি কিনতে গেলে তো কেউ দাগ লাগলে কেউ গাড়ি কিনবে না, ওইটা তো বাদই দিলাম। আপনি প্রত্যেকটা ব্যাপারে, এক্সটার্নাল প্রত্যেকটা ব্যাপারে এত খুঁতখুঁতে, কিন্তু এই আপনি আবার নিজেকে যখন প্রোক্রাস্টিনেট করার মাধ্যমে, নিজের ক্ষতি করার মাধ্যমে, সেলফ ডিসিপ্লিন নেওয়ার মাধ্যমে একটা পরিত্যক্ত মানুষের দিকে নিজেকে ঠেলে দিচ্ছেন, ওই সেলফটাকে আপনি কেন গ্রহণ করতেছেন? আপনি একটা পচা টমেটো গ্রহণ করতেছেন না, আর আপনি একটা নিজের ডিমোটিভেটেড লেজি সেলফকে গ্রহণ করতেছেন কেন? এটাকে একটা বড় রকমের সেলফ হিপোক্রেসি না? এক্স্যাক্টলি, ইট ইজ।
এটাই আর কি। সো আমরা এটা, তুই যে কথাটা বললি আমি কথাটা তখনই আমার মাথায় ক্লিক করছে। তুই যে বললি না যে নিজের কাছে খারাপ লাগাটা আর একটু বড় হওয়া উচিত, ইন্টেন্সিফাই হওয়া উচিত, আমার তখন এই ব্যাপারটা মাথায় আসলো ভাইয়ের কথাটা, যে আসলেই তো আসলে আমরা বাইরের ওয়ার্ল্ড সম্পর্কে কত খুঁতখুঁতে, বাট নিজেকে মানায় নি খুব সহজে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি বলি, আরে হয় নাই, লাক সবচেয়ে বড় এক্সকিউজ, আরে টাইম ছিল না, বা আমার টাইম নাই, বা আমার এইটা আছে বা ওইটা আছে, চেষ্টা করতেছি হচ্ছে না, ক্লিক করছে না, নিজেকে আমরা শত শত এক্সকিউজ দিই। সো এই এক্সকিউজগুলো যখন আমরা করতে না পারবো, যখন আমরা আসলে আমরা কিন্তু বাইরে যখন একটা কাজ করি তখন কিন্তু আমরা এক্সকিউজ দিই, একদমই দেই না। তখন কিন্তু আর কখনো বলি না যে ওই লোকটার হয়তো একটু দোকানদার খেয়াল করে না, এই জন্য এই কাজটা ভুলে করে ফেলছে, তখন কিন্তু নিজেকে এভাবে সান্ত্বনা দেয়, তখন কিন্তু ঠিকই উদ্ধার করে ফেলি তাকে। এটাই উদ্ধার নিজেকে করা উচিত, আসলে নিজের দিকে আঙুলটা আগে তোলা উচিত, বাইরের দিকে তোলার জন্য। যাই হোক এমন আসলে আমরা অনেক ফ্যাক্টর নিয়ে কথা বললাম, লাইক টাইম ম্যানেজমেন্ট, নিউ ইয়ার রেজলিউশন, এই সেই। আমরা একদম একটু ইসের দিকে যে আমাদের মেইন কোডটা যে সেলফ ডিসিপ্লিন নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি, আমাদের লেস ফোকাস অন সেলফ ডিসিপ্লিন কীভাবে হওয়া যায়। আমরা তো এতক্ষণ ধরে বুঝলাম যে সেলফ ডিসিপ্লিন ব্যাপারটা কী, কেন এটা ইম্পর্টেন্ট, ক্যারেট কলেজ কীভাবে হেল্প করলো, এটা লং লাস্টিভ এফেক্টটা কী, প্রোক্রাস্টিনেশন, নিউ ইয়ার রেজলিউশনের মতো ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আসলে আমরা জাস্ট একটু কীভাবে আরও সেলফ ডিসিপ্লিন হওয়া যায় সেইটাই ফোকাস করি। তারপর আই গেস আমরা একটা ভালো কিছু টেক অ্যাওয়েজ দিতে পারবো এখান থেকে। তোর কি মনে হয়? অবশ্যই ভাই, আমার মনে হচ্ছে যে থ্রু আউট দ্য টাইম আমরা তো বিভিন্ন ওয়েজ বললাম যে টাইম ম্যানেজমেন্টে কিভাবে এফিশিয়েন্ট হওয়া যায়, কিভাবে প্রোক্রাস্টিনেশনটা অ্যাভয়েড করা যায়। এই ছোট ছোট প্র্যাকটিসেস গুলা না, মানে দে এন্ড আপ মেকিং আস আ ভেরি সেলফ ডিসিপ্লিন হিউম্যান বিং, উইচ ইজ রিয়েলি নেসেসারি। যেটা অ্যাড্রেস করছিলাম একটু আগে, আর বলছিলাম যে ফিউচারে অ্যাড্রেস করবো, যে অনেকেই হচ্ছে চিল থাকতে খুব পছন্দ করে, অ্যান্ড হচ্ছে being chill is okay. You can still be chill by following and doing everything in your life, but অনেক হচ্ছে রেকলেসনেসটাকে আমরা অনেক মানে গ্লোরিফাই করি, যে ব্যাপারটা যে মানে রেকলেস থাকলে অনেক জোস লাগে নিজের কাছে, যে আই ডোন্ট কেয়ার এনিথিং, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই লাইফ, লাইফ চলতেছে চলবে, জীবনটা কয়দিনের, এই টাইপের চিন্তা ভাবনাগুলো যে আমাদের মাথায় আসে, এগুলো আমরা নর্মালাইজ করে ফেলছি। এটা তো করছি, বাট আমরা ব্যাপারটাকে এখন টু সাম এক্সটেন্ট গ্লোরিফাইও করে ফেলতেছি। সো আমার মনে হয় যে ফার্স্ট স্টেপ শুড বি, ওয়েন ইউ সি অর কাম অ্যাক্রস সামথিং লাইক দিস, মনকে বুঝান যে ইটস নট দ্যাট মাচ ফান ইন দ্য লং রান। কারণ আমরা যাই করি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, উই ওয়ান্ট আওয়ার মেন্টাল হেলথ টু বি ওকে, রাইট? আপনি আজকে খুব রেকলেস আছেন, কিন্তু আপনার এই রেকলেসনেসের জন্য 5 বছর পরে ইউ উইল সাফার ফ্রম হেভি ডিপ্রেশন, যে আশেপাশে সবাই সেটেল হয়ে যাচ্ছে, আশেপাশে সবাই কিছু না কিছু নতুন করতেছে, বা অ্যাটলিস্ট নতুন কিছু করার এনার্জি বা এনথুজিয়াজমটা আছে, আমি ওটা ফিল করতে পারতেছি না। ভাই বিশ্বাস করেন, লাইফে এর থেকে ডিপ্রেসিং বা এর থেকে খারাপ আর কিছু নাই, ওয়েন ইউ উইল রিয়ালাইজ যে আমার নতুন কিছু করার ইচ্ছাটাও মরে গেছে। সো ব্রেনকে এইভাবেই বুঝান যে রেকলেস কিছু করা, ইট সিমস কুল বাট ইটস নট গুড ইন দ্য লং রান। আর জীবনটা একদিনের ঠিক আছে, বাট ওয়েন ইউ পাস আ ইয়ার, আপনি সেই একদিনের জীবনের 365টা রূপ দেখে ফেলেছেন। সো ইটস গুড টু স্পেন্ড ইয়োর প্রেজেন্ট ওয়াইজলি। আজকে যে বেঁচে আছেন, জীবনটা একদিনের ঠিক আছে, বাট এই একদিন আপনি কতটুকু ডিফারেন্স ক্রিয়েট করতে পারছেন, দ্যাট শুড বি ইয়োর কোয়েশ্চেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ঘুমাতে যাওয়ার আগে নিজেকে একটা কোয়েশ্চেন করবেন যে আমি যে সকালে ঘুম থেকে উঠলাম, এখন যে আবার ঘুমাইতে যাচ্ছি, হোয়াট সিগনিফিকেন্ট চেঞ্জ আই মেড টু মেক দিস ওয়ার্ল্ড আ বেটার প্লেস, টু মেক মাই সেলফ আ বেটার পার্সন, টু মেক মাই ফ্যামিলি হ্যাপি। এই 3টা কোয়েশ্চেন করে যদি আপনি রাতে ঘুমাতে যেতে পারেন, আই গেস আপনি সেলফ ডিসিপ্লিনড নিজের তাগিদেই হবেন। অ্যান্ড বিং সেলফ ডিসিপ্লিনড, বারবার ব্যাপারটাকে আলাদাভাবে বললেও, ইট শুড বি বেসিক থিং। এখন আমরা আসলে এই অ্যাট্রিবিউটগুলোকে বেসিক লাইফস্টাইলের মধ্যে ইনসার্ট করতে পারিনি। শুনলেই মনে হয় যে হ্যাঁ, একটা এক্সটার্নাল কিছু, এই কোয়ালিটিটা ওভার দ্য টাইম আমার নার্চার করতে হবে, বাট দ্যাটস নট সামথিং লাইক দ্যাট। আপনি যদি মনে করেন যে আপনার আজকে রাত থেকে আপনার আগে ঘুমানো উচিত, আগে ঘুমায় যান। আপনার যদি মনে হয় যে আমার শরীরটা বাল্কি হয়ে যেতেছে, আপনি এক্সারসাইজ করা উচিত, এক্সারসাইজ করেন। আপনার যদি মনে হয় যে আমি বই টই পড়ি না, আমার মনে হয় বই টই পড়লে আরো আমার জ্ঞান বৃদ্ধি পাইতো বা আমার নিজেরও ভালো লাগতো, বই পড়া স্টার্ট করেন। ইটস জাস্ট দ্য ব্যারিয়ার ইজ জাস্ট ইউর প্রোক্রাস্টিনেশন অ্যান্ড ইউর এক্সকিউজেস। করতে মন চাইলো করে ফেলেন, অবভিয়াসলি মানে ভালো কাজের কথা বলতেছি, যে একটা ভালো কোয়ালিটি প্র্যাকটিস করতে মন চাইলো করে ফেলেন। ইট ডাজন্ট টেক আ উইক, আ মান্থ অর আ ইয়ার। আপনার যদি মনে হয় যে আজকে রাত্রে 10টায় ঘুমে আপনি কালকে সকালে 5টায় উঠবেন,
আপনি আজকে রাতে 10টায় ঘুমায় যান, হয়তো সকাল 5টায় উঠতে 1 সপ্তাহ টাইম লাগবে, বাট আজকে রাতে 10টায় ঘুমাইতে গিয়ে আপনার 1 সপ্তাহ টাইম লাগবে না? নিশ্চয়ই। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি যে সেলফ ডিসিপ্লিনের কোর পার্ট হচ্ছে সেলফ রিয়ালাইজেশন আর সেলফ কম্পেনসেশন। আপনি কিভাবে রিয়ালাইজ করতেছেন যে আপনার লাইফে স্টেবিলিটি আর সাকসেস কতটা দরকার, আর আপনি কিভাবে নিজের সাকসেসের সাথে অন্য কিছুকে কম্পেনসেট করতে দিচ্ছেন না। আপনার কাছে সুযোগ থাকা সত্ত্বেও যখন আপনি নিজের সাকসেসটাকে কম্পেনসেট করতেছেন না, you become a self-disciplined person, you become a better person, and you keep your surroundings happy, you become happy. ট্রু, অন দ্য সেম পেজ আইমান, থ্যাংক ইউ। অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলে আই গেস অডিয়েন্সরা খুব সুন্দর কিছু টেক অ্যাওয়ে পাবে তো এই কথাগুলো থেকে। সো আলটিমেটলি And লাইফে shout out to self-disciplined audience যারা এতক্ষণ পর্যন্ত এই পডকাস্ট এখনো টিউন ইন করে আছে, হিউজ শাউট আউট। অ্যাবসোলুটলি সেলফ ডিসিপ্লিন মানুষদের দেখলেই না অন্যরকম একটা ভক্তি জন্মায় নিজের মধ্যে, যে অ্যাকচুয়ালি কারণ অনেক ডিস্ট্রাকশন এখন, ডিস্ট্রাকশনের কোনো অভাব নাই। আচ্ছা, সেলফ ডিসিপ্লিন আমি এই পয়েন্ট একটু বলবো যে সাদমান ভাই একটা ভিডিও করতেছিলেন, সো উনি ওইখানে বলছিলেন যে একটা মানুষ যখন কারাগারে যাবে সে তো তখন সবচেয়ে বেশি ভালো রকমভাবে বই লেখার কথা বা সবচেয়ে বেশি শিল্প রাখার কথা, কারণ ওইখানে ডিস্ট্রাকশন সবচেয়ে কম। আপনি দেখেন, আপনি আজকে যে কাজটা করতে চান সেই কাজটা যদি করতে পারতেছেন না, সেটার মেইন একটা কারণে কিন্তু এতগুলো ডিস্ট্রাকশন। সো কারাগারে হয়তো আপনি যেতে পারবেন না, বাট আপনি চেষ্টা করেন নিজেকে ওই ধরনের একটা প্রসেসের মধ্যে নিয়ে আসার, ওই ধরনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার, সো দ্যাট আপনি একদম লেস ডিস্ট্র্যাক্টেড একটা জায়গায় থাকেন। আপনি অনেক মানুষকে ফলো করলেই দেখবেন, অনেক বিখ্যাত মানুষ আছে বা অনেকেই আছে তারা সোশ্যাল মিডিয়া ইউজ করে না। আমি বলতেছি না সোশ্যাল মিডিয়া ডিলিট করে ফেলতে, বাট অ্যাটলিস্ট সেটার উপর একটা কন্ট্রোল রাখার, বা আপনি আপনার জীবনে যেই কাজগুলো করতে চান সেগুলোর পথে যে বাধাগুলো আসে ওইগুলোকে আপনি যত বেশি লিমিটেড করে ফেলতে পারবেন তত আপনি সেলফ ডিসিপ্লিন হতে পারবেন। বিকজ ডিস্ট্রাকশন ইজ সামথিং দ্যাট আপনার গলা ধরে বলে যে না তুমি এটা না করে এটা করো, বা আপনাকে বাধাটাই হচ্ছে মেইন ব্যাপারটা। সো আমার কাছে মনে হয় ডিস্ট্রাকশনগুলো লাইফ আইডেন্টিফাই করা, ওইটার পথে একটা ব্লক তৈরি করা, এটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট সেলফ ডিসিপ্লিনের কথা। যাই হোক আইমান, আমরা আসলে হাউ টু বি সেলফ ডিসিপ্লিন এটা কয়েকটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করা যায়। তো তুই ফার্স্টে শুরু কর, তারপর আমি তোর সাথে অ্যাড করতে থাকবো। আমার মনে হয় ভাই, মানে সেলফ ডিসিপ্লিন হইতে হইলে ফার্স্ট অফ অল হচ্ছে ডিস্ট্রাকশন গুলাকে সামনে আনতে হবে। ডিস্ট্রাকশন গুলা সবসময় চোখের সামনে থাকে এই ব্যবস্থা করতে হবে। আমি যেটা করি লিখে রাখি, আপনি যেটা করেন হচ্ছে আপনার টাইম টেবিলটা হচ্ছে দিয়ে নোটিফাই করেন নিজেকে। সো এটা ক্যান বি অ্যান অপশন। সেকেন্ড অপশন ক্যান বি হচ্ছে ডেইলি জার্নাল লেখা। ডেইলি জার্নাল লিখলে জাস্ট আপনি যদি 10-15 মিনিট টাইম নিয়ে একটা জার্নাল লিখে নেন যে আমি আমার লাইফে কি কি অ্যাকমপ্লিশ করতে চাই, আমি সেই রুটে আগাইতেছি কিনা। জার্নালগুলো যখন আপনি রিড করবেন নিজের কাছেই মনে হবে যে আমি তো অনেক বড় কিছু একটা দিকে আগাইতেছি, আমার এই ছোট জিনিসগুলোতে মন দেওয়াটা বা টাইম দেওয়াটা উচিত হবে না। দ্য থার্ড থিং ক্যান বি হচ্ছে ডিজিটাল পেরিফেরির মধ্যে যেহেতু আমরা আসি, আপনার ডিস্ট্রাকশনগুলো যেহেতু ডিজিটাল, ওয়াই নট আপনার সলিউশনগুলোও ডিজিটাল হোক। আপনি রিমেন ভাই যেমন বললো ইয়োর আওয়ার অ্যাপটা ইউজ করতে পারেন, আপনি টু ডু লিস্ট অ্যাপ ইউজ করতে পারেন। কিছু স্পেসিফাইড অ্যাপ আছে যেগুলো আসলে আপনি টু ডু লিস্ট যখন কাটবেন একটা সাউন্ড ইফেক্ট দেয় যে কেউ কাগজ দিয়ে মানে কলম দিয়ে কাটতেছে। সো ওগুলো শুনতে মানে ইনসেন্টিভ আর কি, মানে শুনতে ভালো লাগে যে একটা কাজ অ্যাকমপ্লিশ করছি। সো দ্যাট ব্রিংস মি ডাউন টু মাই ফোর্থ পয়েন্ট, যে নিজেকে ইনসেন্টিভ দেন। আপনার যে সবসময় একটা অ্যাসাইনমেন্ট শেষ করে ফুড পান্ডা থেকে বার্গার অর্ডার করতে হবে, পাঠাও ফুড থেকে বার্গার অর্ডার করতে হবে, ব্যাপারটা এমন না। আপনি হচ্ছে নিজেকে অন্য কিছু একটা দিয়ে ইনসেন্টিভাইজ করতে পারেন। এখন আপনার ক্ষেত্রে কোন ইনসেন্টিভটা বেশি কাজে দেয় আমি জানি না। আমার ক্ষেত্রে যে ইনসেন্টিভটা হয়তো কাজে দিত, যে আমি ওয়াচ লেটারে কিছু ভালো ভালো ভিডিও রেখে দিই 5 মিনিট 4 মিনিটের। যখন আমি কোনো একটা কিছু অ্যাকমপ্লিশ করি আমি নিজেকে অ্যালাউ করি ওইখান থেকে একটা ভিডিও দেখতে, আর আমি ওই ভিডিওটা আমার 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে কাউন্ট করি না, তার মানে আমি একটা বোনাস পাচ্ছি। সো এইভাবে নিজেকে ইনসেন্টিভাইজ করতে পারেন। সো আমার মাথায় এগুলাই ছিল, অ্যান্ড থ্রু আউট দ্য পডকাস্ট আমরা আসলে পুরো টাইমই কোনো না কোনো ট্রিক, কোনো হ্যাক আপনাদের সাথে শেয়ার করলাম। লাস্টলি হচ্ছে জাস্ট রিমেন ভাইয়ের কাছে গিয়ে ফাইনাল কোয়েশ্চেনটা করবো যে ভাই, অ্যাকর্ডিং টু ইউ হাউ টু বি সেলফ ডিসিপ্লিন, কিছু ফাইনাল টেক অ্যাওয়েজ যদি বলেন। আচ্ছা আচ্ছা, আমি কিছু পয়েন্ট একটু নোট ডাউন করছিলাম, আমি যদি তোদেরকে একটু শেয়ার করি তোর সাথে। যে ফার্স্টে হচ্ছে নিজের উইকনেসগুলো বের করা, যে আপনি আসলে কেন সেলফ ডিসিপ্লিন হইতে পারতেছেন না, কোথায় আপনি ঘায়েল হচ্ছেন, এই ব্যাপারগুলো আপনি যদি একটু পয়েন্ট আউট করতে পারেন, এগুলো খাতায় লিখে ফেলতে পারেন, তাহলে সেটা খুবই ভালো। তারপর হচ্ছে ট্র্যাকিংয়ের যে বিষয়টা বললাম, যে আসলে ট্র্যাক করতে পারা যে আপনার টাইমটা আসলে কোথায় যাচ্ছে, 24 ঘন্টা আসলে কোথায় যাচ্ছে। আমাকে অনেক জুনিয়রই মাঝে মাঝে নক দিয়ে বলে যে ভাই পড়তে মন চায় না বা এটা করতে পারছি। আমি ওদেরকে ফার্স্ট যে কথাটা বলি, তুমি ফার্স্ট এটা পয়েন্ট আউট করে তুমি আসলে যে পড়তে যে
পড়তেছো না ওই টাইমটা তুমি আসলে কি করতেছো। তখন তোমার কাজ হবে কি ওই টাইমটা তুই কাজগুলো না করা এবং পড়তে বসা। এখন পড়তে বসতে তো ভালো লাগবে না, তাহলে পড়তে বসাটাকে একটু মজাদার করা বা পড়তে বসার একটা ইনসেন্টিভ সেট করা বা রিওয়ার্ড সেট করা, ওইটা একটা ব্লক সেট করা। কাজটা কিন্তু অনেক আহামরি কিছু না। একটা কথা আছে যে সেলফ ডিসিপ্লিন, আমরা যে সেলফ ডিসিপ্লিন স্পয়েলড হয়ে যাই, ব্যাপারগুলো কিন্তু এমন না যে খুব জাগতিক অনেক বড় বড় বিষয় এসে আমরা স্পয়েলড হই। প্রতিদিনের ছোট্ট ছোট্ট হার। হ্যাঁ, অনেকে বলে না, একটা কথা আছে যে ইউ স্টার্ট ইউর ডে বাই লুজিং ওয়েন ইউ হিট দ্য স্নুজ বাটন। সো ওই যে স্নুজ বাটনে একটা হিট করাটা, এটা জীবনের, এটা দিনের প্রথম সেলফ ডিসিপ্লিনের আর কি পরাজয়। এটার পর আমার যখন এই যে ব্রেকফাস্টের পর পরে আমার পড়তে বসার কথা বা ফার্স্টে এক্সারসাইজ করার কথা, এটা আমি করলাম না, মনে হলো আজকে করব না। প্রত্যেক দিন দেখবা ছোট ছোট ডিসিশনস, ছোট ছোট স্টেপস, ওইটা মিস করার কারণে কিন্তু আমরা সেলফ ডিসিপ্লিন থেকে সরে যাই দূরে। এমন না কিন্তু যে একদিন এসে অনেক আহামরি একটা কাজ ঘটে। সেইটাই যে ছোটো ছোটো ব্যাপারগুলোকে যদি আপনি একটু মিনিমাইজ করতে পারেন, একটু ট্র্যাক করতে পারেন, একটু জাস্ট ব্লক করে দিতে পারেন, তাহলে কিন্তু সেলফ ডিসিপ্লিন হওয়াটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। হ্যাঁ, এই বিষয়ে আরেকটা হচ্ছে ইজি হ্যাবিট ক্রিয়েট করা। অনেক ছোট ছোট গোল, ছোট ছোট আপনার জন্য যত ইজি করা যায়। একটা ব্যাপার হচ্ছে যে মানুষ নিউ ইয়ার রেজলিউশন বা এইসব কাজ কেন করতে পারে না, বিকজ মানুষ তাদের জন্য ব্যাপারটাকে অনেক হার্ড করে ফেলে। যে আমি ওজন কমাবো, আমি আসি 70, আমি বলছি আমি 50-এ নিয়ে আসবো। এটা তো আসলে আমার ব্রেনই তো আমাকে সাই দিবে না। তুমি 50-এ কীভাবে নিয়ে পাবো? তুমি তো এখন খায়টা তোমাকে না খেতে খেতে তোমাকে তো অসুস্থ হয়ে যেতে হবে। আপনার এইভাবে বলা উচিত যে আমি প্রতিদিন ক্যালোরি ইনটেক আমার 200 থেকে আমি এটাকে 150-এ নিয়ে আসবো। ওইটাকে আপনার এখন গুণ ভাগ করে দেখতে হবে এটাকে আসলে 20 কেজি কমায় কিনা, না করলে আরেকটু কমাইতে হবে। আপনার যদি মনে হয় আপনার প্রতিদিনটা খুব ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে, তাহলে আপনার ওই গোলটা নেওয়া উচিতই না। এটা হয়তো আপনার হেলথের জন্য খারাপ হইতে পারে। সো একদম ছোটো ছোটো স্টেপে নিয়ে আসা এবং খুব ইজি করে ফেলা। আপনার বলা উচিত যে আজকে একটা ভিডিও দেখছিলাম কিছুদিন আগে, সেখানে একজন বলতেছে যে আমি চাই যে আমি প্রতিদিন একটা করে ওয়ার্ড শিখবো, আমি চাই আমার ভোকাবুলারি ইনক্রিজ করবো। সো আমি আমাকে বলছি একটা খাতা, একটা ডায়েরি নিয়ে, যে এই ডায়েরির প্রত্যেক পৃষ্ঠা আমি একটা করে ওয়ার্ড লিখবো। আমি যদি বলতাম প্রতিদিন 20টা করে ওয়ার্ড শিখবো, ব্যাপারটা খুবই স্যাটিসফাইং হইতো, বাট এটা অডলি স্যাটিসফাইং যে প্রতিদিন 20টা ওয়ার্ড ইজ নট এ জোক। সো আমি বলছি কি আমি প্রতিদিন একটা ওয়ার্ড লিখবো। প্রতিদিন একটা ওয়ার্ড লেখা খুবই ইজি। প্রতিদিন একটা ওয়ার্ড লেখা যে ফেল করে, এটা ব্যাপারটা খুবই একটু হিউমিলেটিং না? তুমি একটা ওয়ার্ড লেখারও তোমার টাইম নেই, ব্যাপারটা কিন্তু এরকম না। একটা টাইমে গিয়ে কী হয়, তুই যখন 50, 60, 70 দিন একটা ওয়ার্ড লিখতে, একটা করে ওয়ার্ড লিখবি, তখন তোর মনে হবে আচ্ছা আমি মাত্র কী করছি, আমি মাত্র একটা ওয়ার্ড লিখতেছি 70 দিন ধরে, তো আমি তো আরও একটু বেশি লেখার কথা, তাই না? মানে আমি তো আরও বেশি পারি। তখন তুই এটাকে অ্যামাউন্টটি ইনক্রিজ করে ফেলবি। আস্তে আস্তে দেখা যাবে তুই এমনিতে 20-এ চলে যাচ্ছিস। 1-2 বছর পর তুই যদি এরকম লিখতেই থাকিস কন্টিনিউস, তুই এমনি 20-এ চলে যাবে একদিন। এই গ্রোথটা ইম্পর্টেন্ট। আমি যদি এইভাবে শুরু করে এইভাবে নামি, ওইটার থেকে খুবই খুবই ভালো দেখায় যদি আমার গ্রোথটা এভাবে হয় যে খুব আস্তে 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 ওটা আস্তে আস্তে চলে গেছে। এই ব্যাপারটা খুব বেশি এনজয় করলে আসলে কাজটাও বার্ডেন মনে হয় না। এক্স্যাক্টলি। সো বার্ডেন না দেওয়া নিজেকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোর অ্যালার্ম খুব একটা ইম্পর্টেন্ট বিষয় সেলফ ডিসিপ্লিন হওয়ার জন্য। আপনি যদি যত বেশি অ্যালার্মের মাধ্যমে করতে থাকবেন, আয়মান ভাই ওই দিন একটা কথা বলছিল যে যারা হচ্ছে এরকম সেলফ ডিসিপ্লিন না, তারা ঘন্টা ধরে কথা বলে যে 9টায় আসবো, 10টায় আসবো, 9টা থেকে 10টায় কাজ করব। যারা টাইম ম্যানেজমেন্ট খুব ভালো করে বা যারা খুব সেলফ ডিসিপ্লিন, তারা মিনিট ধরে কথা বলে যে 9টা, সোয়া 9টায় তোমার সাথে দেখা হবে, 9:30 থেকে 9:35। আমি যখন অনেক সেলফ ডিসিপ্লিন মানুষের সাথে কথা বলি, তারা এইভাবে টাইম দেয় যে ভাই 15 মিনিট টাইম লাগবে, 10টায় ফোন দিও। যদি ডিসিপ্লিন না হয়, এটা জাস্ট বোঝার একটা উপায়। যে ডিসিপ্লিন মানুষ, সে বলবে ঠিক আছে 9:30 আমার মিটিং শেষ, 9:35 থেকে 9:50 তোমাকে আমি টাইম দিতে পারবো, বিকজ এই টাইমটা আমি কমিউটে থাকবো। ওই টাইমটা সে ফিগার আউট করে ফেলছে, সে আমাকে ওই টাইমটা টাইম দিছে। এই যে মিনিট ধরে ধরে কথা বলা, হ্যাঁ, মাঝখান দিয়ে টাইম বের করা, একটা অ্যালার্ম সেট করা নিজের জন্য সবসময় যে এখনই এইটা করতে হবে, এখনই এইটা করতে হবে, মিনিটগুলোকে ভাগ করে ফেলা, এই ব্যাপারগুলো খুব বেশি কাজে লাগে। আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট করা, যা তুই একটা ধরছিস তোর একটা কাজ করতে হবে, এই ব্যাপারটা তোর হয়তো হচ্ছে না, কাজ করতেছে না, বা তুই দেখতেছিস তোর গোল চেঞ্জ হচ্ছে, তোর এম চেঞ্জ হচ্ছে, তোর প্যাশন চেঞ্জ হচ্ছে, তখনও তুই কাজটাকে হয়তো জোর করে ধরে রাখছিস, এই ব্যাপারটা আবার ঠিক না। অ্যাডজাস্টমেন্ট করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনার সেলফ ডিসিপ্লিন আপনার আলটিমেট এইমের সাথে কতটা অ্যাডজাস্টেড হচ্ছে, মানে চেঞ্জিং আলটিমেট ডিরেকশনের সাথে কতটা অ্যাডজাস্টেড হচ্ছে, এই ব্যাপারটা খুব বেশি হচ্ছে। আমি একটা গল্প শুনছিলাম যে একটা ছেলে খুব বেশি উচ্ছৃঙ্খল, সে ড্রিঙ্ক করে, এই করে সেই করে, সে বাসায় আসে রাত্রেবেলা, তার বাবা মা তাকে হয়তো কন্ট্রোলও করতে পারে না, আর সে নিজেও নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। হঠাৎ করে তার বাবা এবং মা দুজনই মারা যায়। তার বাসায় তার একটা ছোটো বোনের সব দায়িত্ব তার উপর পড়ে।
তখন সে নিজের দিকে না, তার ছোটো বোনের দিকে তাকায় এসে চিন্তা করলো, হ্যাঁ আমার ছোটো বোনকে আমি এখন কেমনে কী খাওয়াবো, কেমনে কী করবো। সে কী করে, আস্তে আস্তে ডিসিপ্লিন হওয়া শুরু করে থ্রু সাম প্রসেস। সে ফার্স্ট একটা চাকরি খুঁজে, সেভাবে আমি তো বিবিএটা করে ফেলছি, সে কবে আমাকে একটা জব যদি ভালো করতে চাই, তাহলে আমাকে একটা এমবিএ করবে। সে লেখাপড়া শুরু করে, চাকরি পেয়ে যায়, চাকরিতে যায়। আস্তে সে রাত্রেবেলা খাবার অর্ডার করতো বোনের জন্য। 2 মাস খাবার অর্ডার পর মনে করলো যে এটা আসলে আমরা কী খাচ্ছি, জাঙ্ক ফুড প্লাস অনেক টাকা যাচ্ছে। সে অফিস থেকে এসে পড়াশোনা শেষ করে রান্না করা শুরু করে। আস্তে 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 তার একটা একটা করে ধাপ বাড়তে থাকে সেলফ ডিসিপ্লিনের। আস্তে আস্তে সে রেসপন্সিবল। আলটিমেটলি সেটা আমি যেটা বলতে চাইছি, সে একটা রেসপন্সিবল লাইফ লিড করা শুরু করে। দেখ, মানুষ কিন্তু একই আছে, পার্থক্য কী হয়েছে, তার লাইফে কোনো রেসপন্সিবিলিটি ছিল না, পরে তার লাইফে রেসপন্সিবিলিটি চলে আসছে। সো লাইফে একটু রেসপন্সিবল হওয়ার ট্রাই করেন। সবার আগে নিজের দায়িত্বটা নেন, যে আপনি যা যা করবেন প্রত্যেকটা কাজের দায়িত্ব আপনার একান্ত নিজের। লাখ থেকে শুরু করে এই সেই এইগুলা এক্সকিউজ যদি যত আমরা বন্ধ করতে পারবো, যত বেশি নিজের প্রতি নিজের রেসপন্সিবিলিটি এবং আমার এক্সটার্নাল মানুষের জন্য যত বেশি আমি রেসপন্সিবল নিজে নিতে পারবো, তত বেশি আমরা ডিসিপ্লিন হব বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের থট প্রসেসগুলোকে আইডেন্টিফাই করতে পারা। অনেক মানুষের থট প্রসেস ঠিক থাকে না, অনেকে ভাবে যে আমার দ্বারা হবে না, এই ব্যাপারগুলোর কারণে শুরু করেন। ধর তুই একটা অ্যাম্বিশাস, তুই একটা নতুন বিজনেস শুরু করবি, তো থট প্রসেসই তোকে বলতেছে তুই পারবি না, তুই কীভাবে ডিসিপ্লিন হবি, তুই তো এখানেই হেরে গেলি। সেই যে থট প্রসেসটাকে আইডেন্টিফাই করতে পারবো এবং নিজেকে কন্ট্রোল করতে পারে। ইমোশন এবং থট কিন্তু কন্ট্রোল করা যায়, ইভেন স্বপ্নও কন্ট্রোল করা যায়। তো এটা যদি আমি কন্ট্রোল করতে শিখি, তাহলে ব্যাপারগুলো অনেক বেশি আমার জন্য ইজি হয়ে যায় বলে আমার কাছে মনে হয়। অ্যাপের কথা তো বলছি, ইভেন অ্যাপ না, আমার অনেকগুলো এক্সটেনশন আমি ইউজ করি। লাইক ফরেস্ট একটা এক্সটেনশন, খুবই সুন্দর একটা এক্সটেনশন। ফরেস্ট একটা সুন্দর অ্যাপও, যেখানে আপনি প্রত্যেক 25 মিনিটের জন্য একটা করে পোমোডোরো টাইপের টেকনিক অ্যাপ্লাই করতে, মানে পোমোডোরো টাইম সেট করতে পারবেন, যে 25 মিনিটে আপনি অন্য কিছু করতে পারবেন না, ফোন টাচ করতে পারবেন না। ফোন টাচ করলে আপনার ওইটা ফেল করবে। এবং সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে, ওই ফরেস্টে আপনি যতক্ষণ আপনার চ্যালেঞ্জটা চলছে ততক্ষণ একটা গাছ বড় হয়, এবং গাছটা যখন শেষ হয় তখন গাছটা ফুলফিল হয়। আপনি যদি মাঝখানে যদি ফোন টোন মানে ব্রেক করে ফেলেন, মানে আপনার রুল বাইন্ডিংস, তখন এই গাছটা মরে যায়। আপনি যদি পুরাটা ঠিক করতে পারেন, তাহলে গাছটা জন্ম হয়। এবং ফরেস্ট তাদের নিজ দায়িত্বে প্রত্যেকটা গাছ আপনি যখন এরকম ফুলফিল করতেছেন, তারা নিজ দায়িত্বে পৃথিবীতে কোনো একটা প্রান্তে একটা গাছ লাগায়। ব্যাপারটা খুবই সুন্দর। সো আপনি একটা কাজ করতেছেন, আপনি একটা অ্যাকমপ্লিশমেন্ট করতেছেন, আপনি একটা পেপার লিখতেছেন, এটার জন্য আপনি একটা ফরেস্ট দিচ্ছেন, মানে ফরেস্টের একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতেছেন। সেটার জন্য আপনি অ্যাকচুয়ালি শুধুমাত্র একটা টাইমারই সেট করলেন না, আপনি একটা ব্যাপারেই খালি অ্যাকমপ্লিশ করলেন না, আপনি একটা গাছেরও কন্ট্রিবিউটর হচ্ছেন। পৃথিবীতে একটা নতুন গাছ লাগানো হচ্ছে আপনার জন্য। ব্যাপারটা অসাধারণ লাগছে আমার কাছে এই কনসেপ্টটা। ফরেস্ট একটা সুন্দর পোমোডোরো টেকনিকের অ্যাপ, ফরেস্ট একটা সুন্দর এক্সটেনশন। এছাড়া অনেকগুলো এক্সটেনশন আছে যেগুলো টাইম ব্লক বা আমার বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশনগুলোকে রিমুভ করে রাখে। আমি নতুন একটা এক্সটেনশন ইউজ করা শুরু করছি এবং এটার মাধ্যমে আমার খুব ভালো উপকার হচ্ছে। যে এক্সটেনশনটার নাম আমার ঠিক মনে নেই, আমাকে একটু দেখতে হবে। যেটা হচ্ছে আমার ইউটিউবের হোম পেজটাকে ব্ল্যাঙ্ক করে ফেলে। সো যেহেতু ইউটিউবের হোম পেজটা অনেক বেশি ওভারওয়েলমিং, আমি যখন ইউটিউব হোম পেজে একদিন পরে ঢুকি, দেখি যে অনেকগুলো ভালো ভালো ফেভারিট ইউটিউবার আছে, তাদের সব কিছুতে ভরে যায়। সো ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে কোনটা রেখে যে কোনটা দেখবো, এবং এত বেশি ধরনের ডিস্ট্রাকশন থাকে, ব্যাপারটা থেকে ইয়া পাওয়াটা খুব বেশি সমস্যা। সো আনহুক হচ্ছে সেই এক্সটেনশনটার নাম, আমি দেখে আসলাম। সো আনহুক হওয়ার ফলে আমার ব্ল্যাঙ্ক পেজটা, মানে ইয়া পেজটা পুরো ব্ল্যাঙ্ক। সো থাম্বনেইলের কোনো ধরনের কোনো অ্যাট্রাকশন আমি পড়ি না। আমি প্রতিদিন ঢুকে আমার যারা ফেভারিট ইউটিউবারের মনটোন, মানে যাদের নাম মনিটন আছে, তাদেরটা সার্চ করে দেখি একটা এক্সটেনশন। সো অ্যাপ এবং এক্সটেনশন দিয়ে অনেক বেশি আপনার লাইফটাকে আপনি কন্ট্রোল করে ফেলতে পারেন, যেটা অ্যানালগ দিয়ে পারবেন না। অ্যানালগ জিনিস সবসময় বেস্ট, আমি এইটার উপরে কিছু নাই। আপনি জার্নাল লিখতেছেন, আপনি হাতে টু ডু লিস্ট লিখতেছেন, এই জিনিসটা আমি পার্সোনাল অনেক বেশি ভ্যালু করি। বাট হয় কি, আপনি অ্যানালগে অনেক কিছু করতে পারবেন না, ওই কন্ট্রোলটা অনেক বেশি ডিজিটালি চলে আসে। সো আপনি যদি ডিজিটালি অ্যাপ বা এক্সটেনশন বা এই ব্যাপারগুলোর সাথে যদি আপনি অ্যাডজাস্টেড হন, তাহলে আপনার লাইফটা অনেক বেশি সহজ হয়ে যাবে মনে হয়। আপনার লাইফের একটা স্ট্যান্ডার্ড সেট করা উচিত, যে আমার লাইফের স্ট্যান্ডার্ডটা কীরকম হবে। আপনার একটা ওয়ার্ড সেট করা উচিত, যে আমার অ্যাকচুয়ালি ভ্যালু কত, আমার প্রত্যেক ঘন্টার ভ্যালু কত। আপনি যখন জানবেন আপনার প্রত্যেক ঘন্টার ভ্যালু কত, তখন আপনি যে ঘন্টাটা নষ্ট করতেছেন আপনার নিজের কাছে খারাপ লাগবে। আপনি যখন জানবেন যে আপনার ফিউচার গোলটাকে বা আপনার লাইফের স্ট্যান্ডার্ডটা কীরকম, তখন যখন এই কাজটা আপনি খুব একটা চিপ কাজ করতেছেন, ফেসবুকে স্ক্রলিং করার মতো,
সেই কাজগুলা ফেসবুকে স্ক্রলিং করা চিপ কাজ না, বাই দ্য ওয়ে, এখানে একটা ইয়া হইতে পারে। আমি জাস্ট বলছি যখন আপনার একটা কাজ করা উচিত ওইটা না করে যখন আপনি ফেসবুকটা স্ক্রল করছেন তখন এটা কাইন্ড অফ একটা চিপ কাজ হয়ে যাচ্ছে। ব্লাইন্ড স্ক্রলিং যেটা। এক্স্যাক্টলি। আচ্ছা, পিয়ার প্রেশার একটা ভালো জিনিস, অ্যাকাউন্টেবিলিটি পার্টনার থাকা সেলফ ডিসিপ্লিনের জন্য, এইটা আমার অনেক কাজে দেয়। আমি জানি না, আমার হয়তো বা মানুষের কাছ থেকে ছোট হইতে একটু ইগোতে বাঁধে। আপনার যদি ইগোতে বাঁধে আপনি পিয়ার প্রেশার সেট করতে পারেন, অ্যাকাউন্টেবিলিটি পার্টনার সেট করতে পারেন, যে আপনি একজনকে বলে রাখবেন যে আপনি কি করবেন, বা দুজনের মধ্যে এক্সচেঞ্জ ভ্যালু, যে আপনার একটা কোর্স শুরু করছেন 10 দিনে শেষ করবেন, ও আপনার থেকে প্রতিদিন আপডেট নেবে, আপনার প্রতিদিন আপডেট দিবেন ওকে। সো আপনার মধ্যে একটা জিনিস কাজ করবে যে ওকে তো বলা লাগবে আমি কি করছি না করছি। সো এইটার জন্য হইলেও অ্যাটলিস্ট আপনি কাজগুলো করবেন অনেক সময়। সো এই ব্যাপারটা অনেক কাজে লাগে। আমার কাছে মনে হয় যে সেলফ ডিসিপ্লিন একটা মাসেলের মতো। আমি কিন্তু একটার পর একটা পয়েন্ট বলে যাচ্ছি আইমান, টাইম খুব শর্ট, এই জন্য আমি প্রত্যেকটা জিনিস অনেক বেশি শিরোনাম দিচ্ছি না, আমি জাস্ট বলে নিচ্ছি। আমি জানি না আপনাদের শুনতে হয়তো একটু ছন্নছাড়া লাগতেছে, মানে আই বেগ ইউর পার্ডন, বাট যেহেতু টাইম কম এই জন্য আমি একটু দ্রুত বলে যাচ্ছি। আর যদি এখানে একটা জিনিস অ্যাড করব, যদি হচ্ছে এই পয়েন্টগুলোর এলাবোরেশন বা আরো এরকম ডিজিটাল হ্যাকস অফ বিইং সেলফ ডিসিপ্লিনড বা ডুইং গুড টাইম ম্যানেজমেন্ট, এগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। উই ক্যান ডু আ সেকেন্ড পার্ট অফ দ্য হোল সেশন। এক্স্যাক্টলি। আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা জিনিস অনেক বেশি কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, আমরা অনেক দ্রুত যাচ্ছি, আবার কিছু করারও না, টাইমেরও একটা ব্যাপার আছে। আপনারা এতক্ষণ যারা মনোযোগ দিয়ে শুনছেন সবাইকে সেকেন্ড লাল সালাম দিচ্ছি। গতদিন লাল সালামের অনেকে জবাব দিয়েছেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আচ্ছা, তারপর যেটা বলতেছিলাম যে ফোকাস এবং ক্ল্যারিটি অনেক বেশি দরকার। মাসেলের ব্যাপারটা বলতেছিলাম, আমি বারবার পয়েন্ট মিস করে যাচ্ছি। আমার কাছে মনে হয় যে টাইম ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি আরেকটা এপিসোড করা উচিত আয়মান, যেহেতু এখানে অনেক ব্যাপার চলে আসতেছে। আমি আরেকটা জিনিস মিস করে গেছি অনেক আগে, আমি স্মার্টের আর এবং টি এরটা বলার কথা ছিল, আর এবং টি দ্বারা কি হয়। স্মার্ট গোলের আট ধারা বোঝা হচ্ছে রিয়েলি, আমি ওইটা আগে শেষ করি। হ্যাঁ, স্মার্ট গোলের আট ধারা বোঝা হচ্ছে রিয়েলিস্টিক। সো আপনি যেই গোলটা সেট করবেন সেটা একটু রিয়েলিস্টিক হইতে হবে। টাইম টি দ্বারা বোঝায় টাইম বাউন্ড বা টাইমলি, যে আপনি যে কাজটা করবেন সেটা একটা টাইম বাউন্ড থাকতে হবে, যে আপনি এতদিনের মধ্যে গোলটা অ্যাকমপ্লিশ করবেন। স্মার্ট রুল বলেছে অনেক আগে, এটার টি এখন বললাম। আমি জানি ইট ডাজ নট মেক সেন্স, বাট আমি জাস্ট আমার অ্যাকাউন্টেবিলিটিটা শেষ করলাম, বিকজ আপনাদের সাথে আমার একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। সো এই অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করতে পারেন আপনারা টাইম ম্যানেজমেন্ট বা সেলফ ডিসিপ্লিনের ক্ষেত্রে। ফোকাসটা খুব বেশি দরকার আয়মান, কারণ আমার কাছে মনে হয় অনেক মানুষ অনেক কিছু শুরু করে বাট কন্টিনিউ করতে পারে না, আরেকটা জিনিসে চলে যায়। এই যে আপনি একটা জিনিস ধরলেন, এই ব্যাপারটা যে শেষ করলেন না, একটা পেজ শুরু করা বা একটা যে কোনো কিছু একটা শুরু করা, তারপর আর খোঁজ নাই, 2-3টা কিছু করার পরে এটা ওইখান থেকে সরে আসা, এটার ফলে নিজের ক্রেডিবিলিটি একটু ডাউন খায়, এবং আপনার নিজেরই একটু কোয়েশ্চেন করা উচিত যে আমি কেন সরে আসলাম ওই জায়গাটা থেকে। কারণ একটা জিনিস শুরু করলে এটা শেষ না দেখে ওঠা, এই ব্যাপারটা আমার কাছে খুবই একটা পজিটিভ জিনিস লাগে। এই জেটটা অনেক দরকার ভালো কিছুর জন্য, খারাপ কিছু অবশ্যই না, ভালো কিছুর জন্য এটা শুরু করলে শেষ করা উচিত বলে আমার মনে হয়। বিকজ আপনি যদি 2-3টা করে সেরে দেন, হয়তো ওই ব্যাপারটার অনেক পোটেনশিয়ালিটি ছিল, বাট আপনি হয়তো ওই পোটেনশিয়ালিটি না দেখেই বা পোটেনশিয়ালিটিটা না অ্যাপ্লাই করে আপনি ওই কাজটা থেকে লিভ নিয়ে নিলেন। আরও কিছু পয়েন্ট আমি নোট ডাউন করেছিলাম এটা নিয়ে যখন আমি একটু চিন্তাভাবনা করছিলাম, যেমন সেলফ ডিসিপ্লিনের একটা সিস্টেম বানানো উচিত। ব্যাপারটা কখনোই এরকম হওয়া উচিত না যে আপনার এখন চিন্তা করেন আমি সেলফ ডিসিপ্লিন হবো, কয়টা ফেক ব্যাপার স্যাপার টু ডু লিস্ট বানায় রাখলেন, এরকম না। আপনার পুরো লাইফের যে সিস্টেম এটা এরকম হওয়া উচিত। যেমন প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে, এক্স্যাক্টলি, প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে সবার আগে আপনার মোবাইলটা নিয়ে ক্যালেন্ডারে আপনার টু ডু এবং টাইম ব্লকিংটা সেট করে ফেলা উচিত, যদি আপনি করতে চান যে আমি কালকে এই কাজগুলো করব, এবং টাইম ব্লকও করে রাখা, আমি 7টা থেকে 9টা এই কাজটা করব, বা এটা থেকে এইটা এই কাজটা করব। গুগলের যে টু ডু বা টাস্ক অ্যাপ বা গুগলের যে ক্যালেন্ডার, এখানে খুব ইজিলি এই কাজগুলোই করা যায়। অন্যান্য অনেক অ্যাপ্লিকেশন আছে, আমি জাস্ট গুগলটা যেহেতু সবার জন্য সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট এবং ইজি, এই জন্য গুগলটা বললাম। সো এইটা একটা বিষয় যে আপনি যত বেশি সিস্টেম্যাটিক করতে পারবেন বিষয়টা, আপনার জন্য ততই ইজি হবে। মানে আপনাকে এমনভাবে ব্যাপারটা করতে হবে যে আপনি ধরেন এই যে বেড আমার পাশে, আমি ঘুম থেকে উঠলাম, আবার এখানে কিন্তু আমি ঘুমাইতে যাব, এর মাঝখানে যে আমি ঘোরাফেরা করব, অনেক কাজগুলো করব, এর পদে পদে আমাকে এমনভাবে যে জিনিসগুলো রাখতে হবে যাতে আমি টাইম নষ্ট না করি, আমি যাতে আমার কাজের কাজ করি, আমি যাতে এমন কাজ করি যেটা করলে আমার লাইফে একটা লং টার্ম ভালো কিছু একটা ঘটবে। এইটার জন্য আপনার এই চোখের সামনে একটা টু ডু লিস্ট ধরে রাখা হোক, এক্সটেনশন সেট করা হোক, যেটাই করা হোক, একটা সিস্টেমের মধ্যে করে ফেলাটা অনেক বেশি বেটার।
গত এপিসোডে আমরা বলছিলাম প্যাশন নিয়ে কথা, যে আমাদের প্যাশন মানে হচ্ছে আমরা যেটা করতে ভালোবাসি। এই ব্যাপারে একটা মিসকনসেপশন আছে এবং এই ব্যাপারটা সেলফ ডিসিপ্লিনের কথা একটা বাধা। আপনার কোন কাজটা করতে ভালো লাগে সেই কাজটা যদি আপনি করেন এবং এই কাজটা যদি আপনার করা উচিত না হয় তাহলে কিন্তু আবার সমস্যা আছে। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনার যে কাজটা করতে ভালো লাগে সেই কাজটা আপনার ওই মুহূর্তে করা উচিত। আপনার করতে ভালো লাগে হয়তো ড্যান্স, বাট আপনি পরীক্ষার আগের দিনও ড্যান্স করতেছেন, তাহলে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হইলো না। সো এই দুটার Exactly. মধ্যে অ্যাডজাস্টমেন্ট অনেক বেশি জরুরি। এটাই মোটামুটি আমার আর অনেক আর তেমন কোনো বেশি পয়েন্ট নেই এমন, আমি অনেক কিছুই বলছি। আমি জানি না আপনাদের কতটা গুছায় বলতে পারলাম, আমার মনে হয় না আমি গুছায় বলতে পারছি, আমি জানি না আপনারা কতটুকু বুঝছেন, বাট আমার কাছে মনে হয় ডিজিটাল অ্যানালগ অনেক ধরনের প্রসেসের কথাই আসছে। বাই দ্য ওয়ে, সব কিছু অ্যাপ্লাই করার দরকার নেই, এর মধ্যে থেকে আপনি জাস্ট 2-3টা পয়েন্ট যেটা আপনার কাছে সাথে যায়, আপনার নিজের প্রসেসটা বোঝাটা অনেক ইম্পর্ট্যান্ট, যেটা আপনার সাথে যায় বা যেটা আপনার জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে, সেই ব্যাপারগুলো যদি লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন, সেলফ ডিসিপ্লিনের এই জার্নিটায় আপনার অনেক ভালো একটা আউটকাম আশা করা যেতে পারে। এবং আমরা আপনার জন্য অনেক অনেক শুভকামনা পাঠাচ্ছি আপনার এই সেলফ ডিসিপ্লিনের জার্নিতে। আইমান, ওভার টু ইউ। থ্যাঙ্কস আ লট রিমেন ভাই। আমি বলবো না যে হচ্ছে আপনি অগোছালো কিছু বলছেন। আমার জাস্ট মনে হয়েছে যে আমাদের এই জাস্ট টাইম ম্যানেজমেন্টের ডিজিটাল ওয়েজ আর অ্যানালগ ওয়েজ নিয়ে জাস্ট আর একটা পডকাস্ট দরকার, আর কিছুই না। থ্যাঙ্কস আ লট ফর পুটিং সো মাচ ভ্যালু and I'm really sorry that I fall short, but then again you covered me up, that's why we are partners. না So ফলস না, তোকে আমি বলতে দেইনি, এটা তো ইন্টেনশনাল ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, ওইটাই ধরে নিলাম। আচ্ছা, আপনারা okay. যারা এতক্ষণ পর্যন্ত পডকাস্টটা শুনলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা টেক অ্যাওয়েজ নিতে পেরেছেন। আর রিমেন ভাই যেটা বললো ওটা অনেক ইম্পর্টেন্ট, যে সবগুলা ওয়ে আপনার জন্য বিফিটিং হবে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আপনি যদি আমার মতো একটু অ্যানালগ পার্সন হন, যে অ্যানালগ সলিউশনগুলো আপনার বেশি কাজে লাগে, আপনি ওই ওয়েটা ইউজ করতে পারেন। আপনি যদি একটা ডিজিটাল পার্সন হন, আপনার জন্য ডিজিটাল জিনিসগুলো বেশি কাজে লাগে, আপনি সেটা ইউজ করতে পারেন। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, হোয়াট উই ওয়ান্ট ইজ ইউ মাস্ট অ্যাভয়েড ইউর প্রোক্রাস্টিনেশনস। আবার আপনি যে প্রোক্রাস্টিনেট করেন, এটাকে নিয়ে নিজেকে ব্লেম করার কিছু নেই। আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা যে জায়গায় বলে আমি মনে করি, আমরা একটা মিডিয়াম ওয়ে বেছে নিতে পারি না। আমরা হয়তো খুব বেশি সেলফ ব্লেমিং করি, আমি এমন কেন, আমি কেন এটা করি, আমি কেন কিছু পারি না। আর নাহলে খুব লাউজি হয়ে যায় যে আরে দূরও কি, এত কিছু করে লাইফে কি হবে, লাইফ তো চিল করবো, কোন দিন না কোন দিন মারা যায়, ঠিক আছে। বাট এই দুইটার মাঝামাঝি যে একটা ওয়ে আছে, যে সেলফ ব্লেমিং না করেও একটা সেলফ ডাউট থাকা, মিনিমাম অ্যামাউন্টের একটা সেলফ ডাউট খুবই দরকার লাইফে। কারণ আপনি যখন একটা পুল আপনি হচ্ছে ফিল করবেন না, আপনি তখন পুশটা কখনোই দিতে পারবেন না। দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। সো আপনার খুব বেশি সেলফ ব্লেমিং এর দরকার নেই, আপনার খুব বেশি লাউজি বা লেথার্জিক হওয়ার দরকার। আপনি মিডিয়াম ওয়েটা বেছে নেন, যে ইউ হ্যাভ টু বি আ বেটার পারসন। মাঝে মাঝে নিজেকে কোয়েশ্চেন করবেন, মাঝে মাঝে সেলফ ডাউটে থাকবেন। সেলফ ডাউটে থাকলে ওইখান থেকে উঠে আসার ইচ্ছাটা জাগবে, ওইখান থেকে উঠে আসার ইচ্ছাটা জাগলে আপনি সেলফ ডিসিপ্লিন ওয়েটা বেছে নেবেন। সো এতটুকুই ছিল দ্য থট স্পটের এই এপিসোডের আমাদের ইনপুট। আশা করি আপনারা আপনাদের নেসেসারি অ্যামাউন্টের আউটপুট পেয়েছেন। নেক্সট কোন টপিকে আমরা পডকাস্ট করতে পারি এটা আপনাদের থেকে জানলে আমরা খুব খুশি হব। সেটা তাহলে আমাদের চেক লিস্টে থাকবে, আমরা সেই ব্যাপারটাতে খুব রিসার্চ করব। আর এইটার কোনো সেকেন্ড ভার্সন আপনারা চান কি না এটাও আমাদেরকে জানাবেন। সবকিছু মিলে আজকের থট স্পটের এই এপিসোডে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।